গেল কিছুদিন আগে আপনি আপনার ওয়াইফ নিয়ে উমরা করে এসেছেন। তো আপনি আপনার ওয়াইফ সহকারে উমরা করার এখনো স্টুডেন্ট প্রায় বা ছাত্রত্ব সবে শেষ হয়েছে এরকম একটা ব্যাপার। এত টাকা পয়সা পান কই? আপনারা ইসলামী ছাত্র শিবির করেন এবং ডাকসুর নেতা, সেই সুবাদে কি অনেক টাকা পয়সা হয়ে গেছে এরকম কিছু? এখন যখন আব্দুল কাদের সাথে কথা হয় আমি তাকে প্রায়শই বলি যে ইউ হ্যাভ বিন এ টিস্যু পেপার। ইসলামের যারা এক্সট্রিম লেভেলের আছে তাদেরও পরামর্শক, আবার ছাত্রলীগেরও পরামর্শক ছিলেন। তারেক রহমান আমাকে ডাকলো না, কেউ পড়াবো, সমস্যা নেই। এখন ধরেন আসিফ মাহমুদকে নিয়ে কেউ বললে আমি কিছু বলতে পারতেছি না, কারণ কি আসিফ মাহমুদ আমাকে নিয়ে ধরেন নোংরামি করছে। আব্দুল কাদেরকে নিয়ে কেউ বললে আমি কিছু বলতে পারতেছি না, কারণ এই আব্দুল কাদেরকে তো দুদিন আগে আমাকে ক্রিমিনালাইজ করেছে। ছাত্র শিবিরের যে ডিপ স্টেট মেইনটেইন বা খাই খাতির যেটাকে বলে, এটাকে কিভাবে ম্যানেজ করেছেন? না, অনেক মেয়েই তো নিশ্চয়ই আপনাদেরকে মানে শিবিরের প্যানেল থেকে দাঁড়ানোর জন্য অনেক প্রস্তাব করেছে, মানে কিন্তু তাদেরকে জায়গা দেওয়া হয় নাই। কিন্তু স্পেসিফিক রায়হানের ওয়াইফকে কেন মানে জায়গাটা দেওয়া হলো? জুলাইয়ের সেই কিংবদন্তি 9 দফা যেটার সাথে আব্দুল কাদেরকে সংশ্লিষ্ট করে ইতিহাস রচিত হচ্ছে বা হবে, বলা হয়ে থাকে যে সেই 9 দফা ইংরেজি ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনি ভূমিকা রেখেছেন বা ওইটার ইংরেজি ট্রান্সলেটর হচ্ছেন আপনি। শিবিরের অনেকেই দাবি করে আব্দুল কাদের নাকি শিবির করছে একসময়। এটা তখনকার সময় বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলতে পারবে। তার মানে স্বীকার করে নিলেন আপনারা গুপ্তভাবে ছিলেন? এটা তো অস্বীকার করার কিছু নেই। শুধু মানে শিবির যে তার পরিচয় লুকিয়েছিল এরকম না, ছাত্রদলের অনেকেও ছিল। আমাদের হলে আমি এখন যাদেরকে ছাত্রদল করতে দেখি, এদেরকে দেখতে আমাদের সাথে ছাত্রলীগের প্রোগ্রামে যাইতো। আব্দুল কাদের সাদিক ভাইয়ের কাছে বলেছে যে ভাই এই বিষয়ে আমাকে একটা বক্তৃতা লিখে দেন। ওই সেম লেখাটা সাদিক ভাই আমাকে ফরওয়ার্ড করেছে। ফরওয়ার্ড করার পরে আমি তাকে একটা বক্তৃতা লিখে দিয়েছি। ওই হুবহু বক্তৃতাটাই আব্দুল কাদের ওই তার বক্তব্য আকারে দিয়েছে আর কি। আসিফ মাহমুদ যদি তার জায়গা থেকে তিনি আপনাদেরকে মাইনাস করে দেন, সেটার জন্য যদি উনি নিন্দিত হন, তাহলে আপনারা যে আপনাদের জায়গা থেকে ইতিহাস রচনার ক্ষেত্রে যে একটা দায়বোধ ছিল, ওই জিনিসটা যে করতে পারেন নাই, এই জন্য আপনাদেরকেও নিন্দিত হওয়া উচিত। আপনি কি জামাতই করবেন তাই না? হ্যাঁ, অফকোর্স, মানে জামাত করবো এটা মানে বলতে আমাদের কোনো হীনমন্যতা নাই। অনেকে মনে করেন জামাত ডাকসুর সদস্য, জামাত করবে, জামাত ইসলামী দল, মানে আই ডোন্ট ফিল এনি হেজিটেশন। মিস্টার সাদিক কায়েমের ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি সিটি কর্পোরেশন নির্বাচন করতে যাচ্ছে। বিএনপি তো আসলে মানুষকে ম্যানেজ করে নির্বাচিত হয় নাই, মানুষের ভোটে সে নির্বাচিত হয় নাই। সে একটা ইঞ্জিনিয়ারিং করছে এবং ইঞ্জিনিয়ারিং এ যারা তাকে হেল্প করছে তাদের কাছে তার ক্ষমতা মানে বন্দী। ডাকসুর উন্নয়ন এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ডাকসুর সফল নাকি ব্যর্থ, জাতীয় রাজনীতি ও রাজনীতির ভেতর বাহির নিয়ে আলোচনা করতে আজ ঢাকা ডায়েরি পডকাস্টের মুখোমুখি হচ্ছেন রায়হান উদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাগত ঢাকা ডায়েরি পডকাস্টে। রায়হান ভাই, আপনি নিশ্চয়ই আমাদের সাথে সময় শেয়ার করেছেন, এই জন্য ঢাকা ডায়েরির পডকাস্টের তরফ থেকে অশেষ ভালোবাসা জ্ঞাপন করছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে সর্বপ্রথম যে জিজ্ঞাসাটা করতে চাই সেটা হলো, আপনার জন্ম কোথায় এবং আপনি কোথায় বেড়ে উঠেছেন এবং আপনার পড়াশোনা কোথায়? আমার বেড়ে ওঠা হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা, খুবই নামকরা উপজেলা, নানান কারণে আলোচিত সমালোচিত এই উপজেলা। সেখানকার ছদাহা ইউনিয়নের সাতগড়িয়াপাড়া গ্রামে আমি জন্মগ্রহণ করি এবং সেখানেই পড়াশোনার হাতে খড়ি। আমাদের গ্রামে একটা মাদ্রাসা ছিল, ইবতেদায়ী মাদ্রাসা, সেখান থেকে ক্লাস 4 পর্যন্ত পড়েছি। এরপরে একটু দূরেই আমাদের আরেকটা মাদ্রাসা ছিল, সেখান থেকে দাখিল পর্যন্ত পড়ি। এরপর লোহাগাড়া উপজেলার স্বনামধন্য একটি প্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা থেকে আমি আলিম পর্যন্ত পড়াশোনা করি। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আছে, ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলাম। এই তো পড়াশোনা এটুকুই। আর হচ্ছে মোটামুটি গ্রামেই সারা জীবন থাকা হয়েছে। ঢাকায় এসেছিলাম প্রথমবার যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব আর কি। তো মোটামুটি বলা যায় আমাদের পুরো জীবনটাই কেটেছে গ্রামের কাদামাটি মেটু পথে। এরপরে ঢাকার ইট পাটরের সাথে পরিচয় অনেক পরে আর কি। তো এইটুকুই সংক্ষিপ্ত জীবন। গেল কিছুদিন আগে আপনি আপনার ওয়াইফ নিয়ে উমরা করে এসেছেন। তো আপনি আপনার ওয়াইফ সহকারে উমরা করার এখনো স্টুডেন্ট প্রায় বা ছাত্রত্ব সবে শেষ হয়েছে এরকম একটা ব্যাপার। এত টাকা পয়সা পান কই? আপনারা ইসলামী ছাত্র শিবির করেন এবং ডাকসুর নেতা, সেই সুবাদে কি অনেক টাকা পয়সা হয়ে গেছে এরকম কিছু? না, আমি যখন বিশ্ববিদ্যালয়ের একদমই প্রথম বর্ষ, সেই প্রথম বর্ষ থেকেই আমি টিউশন করতাম। তো আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ইংরেজি বিভাগে পড়াশোনা করে তারা মোটামুটি বেশ ভালো ইনকাম করতে পারে টিউশন থেকে চাইলে। ওকে। তো আমি প্রথম বর্ষ থেকে সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম, বাড়ি থেকে টাকা পয়সা নিতাম না। দ্বিতীয় বর্ষ থেকে বাড়িতে আমি চাইলে কিছু কিছু দিতে পারতাম, এরকম সামর্থ্য ছিল আর কি। বাড়িতে দেওয়ার প্রয়োজন হয় না, সেজন্য দিই না আর কি। তো তৃতীয় বর্ষে আমি বিয়ে করি।
তো তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের যে সোশিও ইকোনমিক বাস্তবতা, মিনিমাম ইনকাম না থাকলে আসলে নিজের পড়াশোনার খরচ, আরেকজনের দায়িত্ব নিয়ে এটা অসম্ভব ছিল আর কি। তখন থেকে আমি আসলে ইনকাম করতাম, এবং এই ইনকাম খুব ভালো মানের ইনকাম আর কি। আমি ফোকাসে ইংলিশ টিচার হিসেবে আছি গত 5 বছর ধরে। এখন তো ওখানকার মোটামুটি টপ সিনিয়রদের একজন। পাশাপাশি আমার নিজস্ব অনেকগুলো ইনিশিয়েটিভ ছিল, যেখান থেকে আমি অনেকগুলো কোর্স করাতাম শিক্ষার্থীদেরকে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বারান্দায়ও আমি অনেককে পড়িয়েছি, সেখানে অনেকগুলো কোর্স পড়িয়েছি। সো এটা অনেকের কাছে শুনতে খুব খারাপ লাগলেও, মানে অন্যরকম লাগলেও যে উমরা করে আসছে, তো আমার কাছে মনে হয় না এটা খুবই মানে সারপ্রাইজিং বিষয়, কারণ উমরা করতে খুব বেশি টাকা লাগে না। যদি আপনি একটু রিসেন্ট খোঁজখবর রাখেন, 1-1.5 লাখ টাকা দিয়ে উমরা করা যায়। তো এর পাশাপাশি আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, ডাকসুতে বিজয়ের পরে তারাও খুশি হয়েছেন, সেখান থেকে তারাও আমাদেরকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট করেছেন। তো আমাদের পার্সোনাল ইনকাম, ফাইন্যান্সিয়াল, ওদের যে ওয়েল উইশারদের ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা ছিল, সব মিলিয়ে উমরা করে আসছি। সো আপনিও চাইলে করতে পারেন, খুব বেশি টাকা খরচ হয় না, তার মানে নিয়ত করলে আপনি পারবেন। আমরা সামারাইজ করতে পারি যে আপনি মানে টিউশনের টাকা দিয়ে উমরা করেছেন আপনার ওয়াইফ। মানে শুধু টিউশন শব্দটা বললে একটু মানে টাকার অঙ্কের সাথে একটু অসামঞ্জস্যপূর্ণ মনে হতে পারে। ধরেন একটা ফোকাসে যদি আমি একটা ক্লাস করাই, আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বলবো না, বাট একটা হ্যান্ডসাম স্যালারি সেখান থেকে আমি পাই। তারপর আমি সেকেন্ড ইয়ার থেকেই হচ্ছে ইংলিশ স্পিকিং, ইংলিশ রাইটিং, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি প্রাইভেট IELTS-ও পড়াইতাম। তো বাংলাদেশে ইংলিশ মোটামুটি একটা ভালো সেলিং পয়েন্ট আর কি, এখান থেকে ভালো ইনকাম করা যায়। করেছেন? হ্যাঁ, আমি আইএলস করেছিলাম আনঅফিশিয়ালি। স্কোর কত ছিল এটা বলছি না, কারণ এখন যদি আমি আইএলস আবার দিই স্কোরটা ডিফারেন্ট হবে আর কি। এবং হোপফুলি 8+ ভালো হইতে পারে নাকি? ভালো হওয়ার অবশ্যই খারাপ হইতে মানে বেশ ভালো সম্ভাবনা আছে, কারণ আমি দীর্ঘদিন ধরে পড়িয়েছি। যখন আমি একদম শুরুর দিকে দিয়েছিলাম তখন আমি নিজে পাঠক ছিলাম, নিজে শিখছিলাম, আর এর মধ্যে তো প্রায় 3-4 বছর ধরে পড়িয়েছি। তো এক্সপেরিয়েন্স। আচ্ছা, আমাদের তো একটা জুলাই গণ অভ্যুত্থান ঘটে গেল, বিপ্লব বলেন কিংবা গণ অভ্যুত্থান বলেন, যেভাবেই আমরা এটাকে মডিফাই করি না কেন, এই গণ অভ্যুত্থানের পেছনে আপনার একটা সম্পৃক্ততা গুপ্তভাবে, সুপ্তভাবে কিংবা প্রকাশ্যে যে কোনোভাবে ছিল আর কি। তো সম্প্রতি আব্দুল কাদের, মানে 9 দফার সাথে যাকে একেবারে ওতপ্রোতভাবে দেখা হয়, আব্দুল কাদের দাবি করেছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ছাত্রলীগের তৎকালীন স্ক্রিপ্ট লিখে দিতেন। মানে ছাত্রলীগ নেতারা যখন বক্তব্য দিবে, বক্তব্যের যে স্ক্রিপ্ট সেটা আপনি রচনা করে দিতেন। সেই জিনিসটা কতটুকু বিশ্বাস করতে পারি আমরা, এবং সেটা আপনার কাছ থেকে শুনতে চাই। আব্দুল কাদেরের এই কথা শুনলে যে কেউ হাসবে, সে নিজেও হেসেছে যখন সে লিখছিল আর কি। কারণ সে প্রথমত পাশে ছিলেন লেখার সময়? না, মানে ইট সিমস টু বি, কারণ সে এফ রহমান হলের শিক্ষার্থী ছিল না। তার মানে আমি যদি গোপনে কাউকে লিখেও দিই তার পক্ষে জানা সম্ভব না। তার মানে হচ্ছে সে নিশ্চয় কারো থেকে শুনে লিখেছে, আমার হলের কেউ হয়তো তাকে বলেছে। আপনি যদি দেখেন ছাত্রলীগের যে বক্তব্যের প্যাটার্ন, সেই বক্তব্যের প্যাটার্নটা কিরকম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 1000 বছরের বাঙালি, তারপর বাঙালির রাখাল রাজা, মুক্তির সংগ্রাম 71। তো এখানে লিখে দেওয়ার কিছু নেই আসলে। তাদের ওই গদ বাঁধা, তারপর হচ্ছে যে মুখস্থ কথাবার্তা, এগুলো নিয়ে তারা বক্তৃতা দিত। তো যেটা ছিল সেটা হচ্ছে, আমি যেহেতু ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত ছিলাম, তখন আমি ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট সম্ভবত, এফ রহমান ডিবেটিং ক্লাবের। তো যারা ডিবেটিং ক্লাবে যুক্ত থাকতো, ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে আলাদা করে ডাকা হতো, বিভিন্ন দায়িত্ব দেওয়া হতো। ইভেন হলের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানকার যে সঞ্চালনার দায়িত্ব, ওভারঅল স্টেজ ম্যানেজমেন্টের দায়িত্বটাও থাকতো আর কি। ফলে যেটা হয়েছে যে নানান সময়ে আসলে শুধু ছাত্রলীগ নেতা কেন, বিভিন্ন জন আমার কাছ থেকে বক্তব্য নিয়ে পরামর্শ নিয়েছে। অনেক ছোট ভাইয়েরা এসেছেন, ভাই আমি প্রেজেন্টেশন দিব, কিভাবে প্রেজেন্টেশনটা দিতে পারি। একই সাথে আমি ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, এর আগে ইংলিশের কনভেনর ছিলাম এবং ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের সাথে যুক্ত, আবার আমি অনেক দিন ধরে পড়াই। তো নানানজন নানান সময় আমার কাছ থেকে পরামর্শ নিয়েছে। এখন এই পরামর্শ দেওয়াটা যদি ক্রাইম হয়, বাংলাদেশের একজন মানুষও এখান থেকে মুক্ত হতে পারবে না। ইভেন আব্দুল কাদের যখন সে ক্যাম্পাসে ছিল, আমার সাথে তার সম্পর্ক ছিল না। সে যদি আমাকে ছাত্রলীগ বলে, তাহলে ছাত্রলীগের সাথে সুসম্পর্ক রেখে তো সেও চলেছে। এমন তো না যে সে একদম মহাবিপ্লবী ছিল ওই সময়। আব্দুল কাদেরের সাথে আমার ফার্স্ট ইয়ার থেকে ভালো সম্পর্ক ছিল। তো পরবর্তীতে এই কথাগুলো সে কেন লিখেছে, দুইটা কারণে। একটা হচ্ছে ওই সময় ডাকসু নির্বাচন ছিল, তো ডাকসু নির্বাচনে সম্ভাব্য যত ক্যান্ডিডেট ছিল তাদেরকে তাদের
ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা তাদের জন্য জরুরি ছিল, বিকজ তাদের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। আর একজনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে তাকেও যদি হারানো যায় সেটাকে তারা সাকসেস মনে করেছে। তো ওই সময়ে সে এই কাজটা করেছে অন্যজনের মাধ্যমে আর কি। ইভেন ওই সময় এমন একটা গুঞ্জনও ছিল আমি এফ রহমান হল থেকে ভিপি ইলেকশন করতে পারি। তো আরও যারা ভিপি ক্যান্ডিডেট ছিল, যারা সম্ভাব্য আমাকে থ্রেট মনে করেছে, তারা আব্দুল কাদেরকে এই জিনিসগুলো তাকে দিয়ে করিয়েছে। সো এখন যখন আব্দুল কাদের সাথে কথা হয় আমি তাকে প্রায়শই বলি যে ইউ হ্যাভ বিন এ টিস্যু পেপার, তোমাকে টিস্যু পেপারের মতো যে যেভাবে ইচ্ছে তোমাকে ইউজ করেছে। রাদার তোমার গণ অভ্যুত্থানের যে ভূমিকা, আমি পার্সোনালি আব্দুল কাদেরকে এই জায়গা থেকে রেসপেক্ট করি যে সে ক্রিটিক্যাল মুভমেন্টে অসাধারণ ভূমিকা পালন করেছে এবং সেটা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সো এত বড় একটা ভূমিকা পালন করার পরেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সে তার নিজস্ব রাজনৈতিক যে সত্তা সেটাকে দাঁড় না করিয়ে নানানোর মাধ্যমে সে ইউজ হয়েছে। হয়তো এনসিপির ভিতরে তাকে শিবির ট্যাগ দেওয়া হতো, সেজন্য সে অতিমাত্রায় শিবির বিদ্বেষী আচরণ করেছে। আবার ধরেন এনসিপির ভেতরেও তাকে এক ধরনের কুণ্ঠাসা করে রাখা হয়েছে। সব মিলে আমার কাছে মনে হয় না আব্দুল কাদের তার যে পলিটিক্যাল অ্যাসপিরেশন ছিল সেটা সে ফুলফিল করতে পেরেছে। তো সে জায়গা থেকে সে অনেকগুলো মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে নানান কথা কুকথা বলে আসলে নিজেরই ক্ষতি করেছে। দিন শেষে আমরা দেখেছি যে আব্দুল কাদেরকে বলা হতো এক সময় ডাকসু নির্বাচন হলে সে ভিপি হতে পারতো, সে আব্দুল কাদেরকে মানুষ 1000 ভোট দিয়েছে। ইভেন ডাকসু নির্বাচন কেন্দ্রিক তার যে বক্তব্য, এগুলো খুবই আপত্তিকর বক্তব্য দিয়েছে, যেখানে মিথ্যার ভাগ বেশি ছিল, সত্য মিথ্যার সাথে সে মিশ্রণ করে যে বক্তব্য দিয়েছে সেগুলো তারই ক্ষতি করেছে। সো রায়হান উদ্দিনের কোনো ক্ষতি আব্দুল কাদের করতে পারে নাই। আমাদের গণ অভ্যুত্থানের যে কন্ট্রিবিউশনটা, এই কন্ট্রিবিউশনটা হয়তো আমরা এটাকে বিক্রি করে কোথাও খাই নাই এবং কোথাও বলে বেড়াই নাই যে আমি এই করেছি সেই করেছি, সেজন্য আমাকে একটা ডিফারেন্ট জায়গা দিতে হবে, আমার জন্য একটা উঁচু চেয়ার রাখতে হবে, আমরা কোথাও গিয়ে বলে নাই এবং এটার কারণে আমরা অসম্মানিত হই নাই। আল্লাহ তাআলার একটা ন্যাচারাল নিয়ম আছে, সে ব্যক্তির প্রাপ্যটাকে ঠিক জায়গায় বুঝিয়ে দেয়। যে আব্দুল কাদের এসব অযাচিত কাজকর্ম করতে গিয়ে সে নিক্ষিপ্ত হয়েছে এবং আমরা চুপ থেকেছি বলে আমরা আমাদের এই গণ অভ্যুত্থানের এই কন্ট্রিবিউশনটাকে বিক্রি করে দিই নাই বলে আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়েছে এবং আমরা আমাদের জায়গায় হ্যাপি আছি। তার মানে হচ্ছে আপনি বললেন ডিবেট করতেন, ওই সুবাদে ছাত্রলীগের অনেকে হয়তো বা আপনার কাছে পরামর্শ নিয়েছে। শুধু ছাত্রলীগ, এখানে ছাত্রলীগ শব্দটা এক্সক্লুসিভলি বললে তাহলে পুরো ঘটনাটাকে আমি মনে করি ট্যাগিং করা হচ্ছে। আমার হলের যারা ফার্স্ট ইয়ার আসতো, যারা ডিবেটিং ক্লাবে আসতো, ম্যাক্সিমামই আমার মাধ্যমে বেনিফিটেড হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এবং শুধুমাত্র ডিবেটিং ক্লাবে আসতো এরকম না, ইভেন কট্টর ধরেন ইসলামপন্থী, আমরা যাদেরকে বলি যে একদম ইসলামের প্রত্যেকটা বিধান মেপে মেপে চলে, তাদের সাথেও আমার ভালো সম্পর্ক, তারাও আমার কাছ থেকে পরামর্শ নিয়েছে। সো ওয়াই আর ইউ হাইলাইটিং অনলি? তার মানে খুবই সিম্পল ইস্যু ছিল। মানে ইসলামের যারা এক্সট্রিম লেভেলের আছে তাদেরও পরামর্শক, আবার ছাত্রলীগেরও পরামর্শক ছিলেন। পরামর্শ, আমি সবার পরামর্শক এখনো। ধরেন পরামর্শক বলতে আমি যে জায়গায় এক্সপার্ট, ধরেন আমি ইংলিশ পড়াই, ওই ইংলিশ রিলেটেড আমার কাছ থেকে যেই পরামর্শ চাইতে আসবে আমি তাকে পরামর্শ দিব। ইভেন হি ইজ নট কনভিক্টেড অ্যাজ এ ক্রিমিনাল। যদি ধরেন আদালতে যদি কারাগারে যদি আমাকে কোনো ইংলিশ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়, ধরেন একটা সেল আছে কারাগারের মধ্যে তাদেরকে পড়ানোর দায়িত্ব, অনেকে দায়িত্ব দেয় তো এরকম, তা আমি কি কি পড়াবো না? তারেক রহমান আমাকে ডাকলো না, কেউ পড়াবো, সমস্যা নেই। ভেরি সিম্পল। তারেক রহমান নিশ্চয়ই অনেক ভালো ইংরেজি জানেন, এটা আমরা জানি। যাই হোক, আই এম টেলিং ইট ম্যাটাফরিক্যালি। ওকে, বুঝতে পেরেছি। এরপরে আপনি ছাত্রলীগের নেতাদের সাথে অনেকগুলো ছবি আপনার সোশ্যাল মিডিয়াতে একেবারে ঘুরে বেড়ায়, তো সেই সময় কি আপনি ছাত্র শিবির করতেন নাকি ছাত্রলীগ করতেন নাকি দুটোই করতেন, কোনটা? বিষয়টা হচ্ছে আমি ছাত্র শিবির করি 2016 সাল থেকে, হ্যাঁ, এবং খুবই অ্যাক্টিভ ছাত্র শিবির ছিলাম, মাঠে ময়দানে পিকেটিং করা ছাত্র শিবির ছিলাম। হ্যাঁ, ইভেন আমার আগে একটা আইডি ছিল, ওটার নাম ছিল সম্ভবত রক্তিম সূর্যের হাতছানি, এখনো পাওয়া যায়। ফেক আইডি বলতে আমার ছবি আছে, ওই সময় তো আসলে ছোটবেলায় এরকমই নাম দিতে আমরা মনে করতাম এটাই ফ্যাশন। হ্যাঁ, তো ওই আইডিটা 2018 সালে আমরা দাবিতে চান্স পেয়েছি, কিন্তু আসি না এখনো। ইলেকশনের সময় যে আমাদের সাতকানি উপজেলায় যে কয়জনকে টার্গেট করা হয়েছিল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমের জন্য, আই ওয়াজ ওয়ান অফ দেম। কিন্তু এরপরে ক্যাম্পাসে আসার পরে হঠাৎ করে আসলে আমাদের মাথার উপর আকাশ ভেঙে পড়ে আর কি, যে বাস্তবতা দেখে আমরা আসছি এতদিন পর্যন্ত। কারণ আমাদের সবাই সম্মান করতো, এলাকার মানুষ সম্মান করতো, শিবিরের দায়িত্বশীল থাকার সুবাদে হুজুররা পর্যন্ত সম্মান করতো। ক্যাম্পাসে আসার পরে একটা দেখি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত একটা পরিবেশ। তো সেই পরিবেশে আসলে আমরা কি করবো এটা বুঝে ওঠার আগেই ছাত্রলীগ আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছে। যেমন 5 তারিখ আমি হলে উঠি 2019 সালের 5 জানুয়ারি। ওই দিন প্রথম রাতে যে গ্যাস রুমটা ছিল ওইটা আমার জীবনের জন্য ভয়াবহ একটা স্মৃতি। আমাকে জীবনে কেউ গালি তো দূরের কথা, তুই পর্যন্ত ডাকে না, আমার বাপ মারাও তুই শব্দটা ইউজ করে না।
ওখানে এসে সরাসরি এমন এমন গালি শুনতে থাকি যেগুলো আমাদের আসলে মানে কান নিতে পারছিল না। তো ওই দিন রাতে অনেক কান্নাকাটি করেছি। আচ্ছা তো ফলে যেটা হয়েছে মানে, আর আমরা সাতকানিয়া থেকে এসেছি, চুনতি মাদ্রাসায় পড়াশোনা করেছি, এই পরিচয়গুলো সেই সময়ের জন্য মানে একজন মানুষকে ক্রিমিনালাইজ করার জন্য এই পরিচয়গুলো যথেষ্ট আর কি। তো ফলে যেটা হয়েছে আমাদের সম্পূর্ণ নতুন ধারার জীবনযাপন অভ্যস্ত হতে হয়েছে, যে গণরুমে থাকতে হয়েছে, ছাত্রলীগের প্রোগ্রাম মানে যেতে বাধ্য হয়েছে আমরা। ইভেন এমনও হয়েছে যেহেতু আমরা নামাজ কালাম পড়তাম ওই সময়ও, আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আমরা কাজা করি নাই, তো আমাদের উপর টার্গেটটা বেশি ছিল যে নামাজ পড়ে আবার পড়ছে মাদ্রাসায়, টাকনোর উপরে প্যান্টও আছে, তারপরে হচ্ছে বিড়ি সিগারেটও খায় না, প্রেমও করে না। তো একজন মানুষকে শিবির হিসেবে আইডেন্টিফাই করার জন্য এই সিমটমগুলো যথেষ্ট ছিল আর কি। ফলে যেটা হয়েছে মানে অন্যরা যদি দুটো প্রোগ্রামে যায়, হ্যাঁ, আর দুটো থেকে ছুটি পায়, আমাদেরকে ওই দুটো থেকেও ছুটি দিত না, তখন তো সিনিয়রদের কাছ থেকে ছুটি নিতে হতো। তো এরকম ফার্স্ট ইয়ারের পুরো সময়টা, ইভেন সেকেন্ড ইয়ারের করোনার আগ পর্যন্ত সবগুলো প্রোগ্রাম আমাদেরকে যেতে হয়েছে। কেন যেতে হয়েছে এই প্রশ্নটা মানে যদি কেউ করে তাহলে তাকে আমি প্রশ্ন করব, সেটা তো আমাকে প্রশ্ন না, প্রশ্নটা আমি তোমাকে করবো। আমাকে যখন প্রোগ্রামে বাধ্য হয়ে যেতে হয়েছে, তুমি কোথায় ছিলে? তো ওই প্রোগ্রামের ছবি শুধু আমার টাইম লাইনে, সবার টাইম লাইনে আছে। পরে যেটা হয়েছে করোনার সময় যখন আমি বাড়ি যাই, তো বাড়িতে থাকার ফলে যেটা হয়েছে ওই গ্রুপের মধ্যে লেখা দিত সিনিয়ররা কিংবা নেতারা দিত, আমরা যেটা করতাম ওটাকে কপি করে জাস্ট পেস্ট করতাম। কারণ আমার তখন খুব ভালো ফোন ছিল না, একটা ছোট্ট ওই স্যামসাং যে ফোনগুলো ছিল ওগুলাই ছিল, কপি করে পেস্ট করতাম, এতটুকুই দায়িত্ব ছিল আমাদের। এরপর হঠাৎ করে আমার আইডিটা আমি আর অ্যাক্সেস করতে পারছিলাম না, মেবি অগাস্টের 14-15 তারিখের দিকে মনে হয়। এরপর আমার তো ফেসবুক নিয়ে এত কখনো অবসেশন ছিল না যে এটাই লাগবে আইডি, পরে ওটা বাদ দিয়ে আমি আরেকটা খুলি। ওই আইডি যে থেকে গেছে, এটা যে সামনে কোনো এক সময় এই পোস্টগুলো নিয়ে এত পরিমাণ নোংরামি হবে, আইডিটা ইমাজিন। নতুন আইডি খুলেছি, এরপর থেকে আমি মানে আমার মতো করে লেখালেখি করতাম, কবিতা লিখতাম, এক সময় খুব ভালো লিখতাম কিনা জানি না, কিন্তু লেখার চেষ্টা করতাম, বিভিন্ন গল্প টল্প লিখতাম। তো নতুন আইডিতে আমি আর ছাত্রলীগের পোস্ট করি নাই, কখনো করি নাই। তার কারণটা হচ্ছে আমার কাছে করোনার পরে হলে ওঠার পর মনে হয়েছে যে হলে থাকার জন্য এত কিছু কেন করব, কারণ তখন আমি মোটামুটি ভালো ইনকাম করি। তো মনে হয়েছে যে এভাবেই চলি, যদি কোনো মেজর কারণ আমাকে হল থেকে বের করে দেয় তাহলে আমি হলের বাইরে থাকবো। তো এই ইন্টেনশন থেকে হলে ওঠার পর থেকে আমি আর অ্যাক্টিভ ছিলাম না। ফলে যেটা হচ্ছে 2022 সালে কিন্তু আমাকে হল থেকে বের করে দেয়। হ্যাঁ, ইভেন এই হিস্ট্রি আমি ফেসবুকে লিখেছি, খুবই ভয়াবহ একটা দিন ছিল। আমার এখনো মনে আছে অগাস্টের 1 তারিখ 2022 সালে আর কি। ওই দিন ছিল মানে মুজিবের কি বলা যায় শোক দিবস হচ্ছে 15 তারিখ আর কি। তো ওরা কি করছে, আগস্টের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 15 দিন ব্যাপী একটা বইপাঠ প্রতিযোগিতা না, পাঠচক্র টাইপের তারা উদ্বোধন করেছে ওই দিন। তো ওই দিন আমাকে বক্তৃতা দিতে বলা হয়, আমি বক্তৃতা দিই। তার মানে কোট আনকোট যদি আমি বলছিলাম যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানে অনেক ধরনের চেতনার বন্দোবস্ত তৈরি করে রাখা হয়েছে, আমাদের উচিত শেখ মুজিবুর রহমানের সঠিক ইতিহাসটা সবার সামনে তুলে ধরা। এরপরে পরবর্তী কয়েকজন বক্তা কিন্তু আমার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিছে। প্রোগ্রাম শেষ রাত 12টায় আমাকে ডেকে মানে এক দফা নির্যাতন করে 1টা পর্যন্ত, মানে গায়ে হাতটা মানে তুলে নাই কিন্তু ধাক্কাই করেছে আর কি। আর প্রচন্ড গালি দিয়েছে, মোবাইল চেক করেছে, হুমকি দিয়েছে। তো এরপরে 1টায় চলে যাওয়ার পরে আবার একটা 10-15 মিনিটের দিকে আবার ডাকছে, 3টার দিকে হল থেকে বের করে দেয় আর কি। সো এটা কেন বের করে দিয়েছে, 2টা কারণ। আমি এক হচ্ছে প্রোগ্রাম দিতে নিয়মিত না, 2 হচ্ছে মুজিবকে নিয়ে মন্তব্য করছি ওই সময়। তো এখন যারা আমাদের নিয়ে কথা বলে তারা ওই সময় আবার মুজিব প্রেমী ছিল অনেকেই, হ্যাঁ, এবং বেশ ভালো ভালো বক্তৃতা দিয়েছে আর কি। তো আমি ওটাকে ক্রাইম বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছোট ছোট ফেসবুক মানে পোস্টগুলাকে যদি এখন ইস্যু তৈরি করা হয়, এগুলাকে যদি বিগ ইস্যু হিসেবে সামনে আনা হয়, তাহলে বাংলাদেশে কোনো মানুষ তার বাঁচতে পারবে না। তাদের কথাগুলো খুবই ইন্টারেস্টিং। ছাত্রলীগের পদধারী, মানে একটা ছাত্রলীগের পদ পাওয়া কিন্তু চারটিখানি কথা না, তাকে অনেক পরিশ্রম করতে হয়, নেতাদের খুব প্রিয় হতে হয়। তো ছাত্রলীগের পদধারী কেউ যদি জুলাইয়ে পদত্যাগ করে এরপরে জুলাই পরবর্তী নতুন পার্টিতে যায়, তাহলে সেটা ক্রাইম না, কারণ কি সে তৌবা করে ফিরে আসছে। আর আমরা 2021 সাল থেকে ছাত্রলীগের কোনো প্রোগ্রামে না গিয়েও 2020 সালের পোস্টে আমাদেরকে ক্রিমিনালাইজ করবে। সো এ ধরনের ধরেন পলিটিক্যাল যে নোংরামিগুলো, এই নোংরামিগুলো আমাদের জুলাই গণ অভ্যুত্থানকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের মধ্যে বিভাজন তৈরি করেছে। রাজনৈতিক যে মানে সহনশীলতা দরকার, ন্যূনতম একটা কমন স্পেস দরকার, ওই কমন স্পেসটা নষ্ট করছে। ফলে যেটা হয়েছে, এখন যে কেউ জুলাই গণ অভ্যুত্থানে যারা লিডার ছিল তাদের দিকে আঙুল তুলে, এখন ধরেন আসিফ মাহমুদকে নিয়ে কেউ বললে আমি কিছু বলতে পারতেছি না, কারণ কি আসিফ মাহমুদ আমাকে নিয়ে ধরেন নোংরামি করছে। আব্দুল কাদেরকে নিয়ে কেউ বললে আমি কিছু বলতে পারতেছি না, কারণ এই আব্দুল কাদেরকে তো 2 দিন আগে আমাকে ক্রিমিনালাইজ করেছে। তো এভাবে জুলাই গণ অভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে ছিল, নানানভাবে কন্ট্রিবিউশন করেছে, এদের মধ্যে এই বিভাজনটা করে আসলে কার লাভ হয়েছে,
এই প্রশ্নটা আসলে তাদেরকে করতে হবে এখন। এইটা কাকে শক্তিশালী করেছে, কাদের রাজনৈতিক এজেন্ডাকে স্টাবিলাইজ করেছে, এটা আমাদেরকে একটু নতুন করে ভাবতে হবে আর কি। তো এখনো এগুলো টুকটাক চলে, আমার কাছে মনে হয় দিস হ্যাজ টু বি স্টপ, আদারওয়াইজ মানে সেপারেটলি আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। দিন শেষে দেখা যাবে মাঠে আর কেউ নাই, শক্তিশালী ভয়েস রেজ করার মতো আর কেউ নাই, অথবা কেউ থাকলেও তার আশেপাশের মানুষগুলো আর আসছে না। তো এই যে ক্রেডিবিলিটিটা নষ্ট হয়ে যাওয়া, এটা এখানে আমাদের অনেকেরই দায় আছে। সো এই দায় আমাদেরকে নিতে হবে এবং এটা আমাদেরকে ভোগাচ্ছে, সামনেও ভোগাবে। তো সামনের দিনে যেন অন্তত পক্ষে আমরা পলিটিক্যাল স্পেসটাকে নষ্ট না করি, এটা আমার সাইড থেকে সবার প্রতি পরামর্শ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি প্রকাশ হয়েছে, যেটাকে আপনাদের ভাষায় সেট আপ বলে। তো 21 সদস্য বিশিষ্ট যে কমিটি, ওইখানে আপনার নাম কিন্তু অনুপস্থিত। তো আপনি কি, আপনার নাম কেন নাই? মানে আপনি কি মানে শিবির থেকে বিদায় নিয়েছেন নাকি অন্য কোনো উপায়ে আছে? না, আমি জানুয়ারির সম্ভবত 14 তারিখে 15 তারিখে আমাদের যে সদস্য বৈঠক ছিল, তখনই আমি দায়িত্ব থেকে ছুটি নিয়েছি। আচ্ছা আচ্ছা। তার মানে এখন অফিসিয়ালি আমি কোনো রেসপন্সিবিলিটি হোল্ড করার পজিশনে নাই ছাত্র শিবিরে। এর আগেও আমার কোনো পদ পদবি ছিল না, হ্যাঁ, ধরেন সম্পাদকীয় পদ পদবি। তবে আমি অনেকগুলো বিভাগে কাজ করেছি, হ্যাঁ, সাহিত্য বিভাগে কাজ করেছি, অনেক সময় HRM বিভাগে কাজ করেছি, অনেক সময় বিজ্ঞান বিভাগে কাজ করেছি। তো আমাদের কাজ বাস্তবায়নের স্বার্থে যেখানে যেভাবে প্রয়োজন হয়েছে আমি কাজ করেছি, মানে সদস্য হিসেবে। তো আমি এখনো সদস্য হিসেবে আছি, কিন্তু ওই আগের যে রেসপন্সিবিলিটিগুলো ছিল সেখান থেকে আমি মুক্ত আর কি আপাতত। তো ছাত্র শিবিরের একটা ধারা আছে, আপনারা অনেকে জানেন হয়তো, অনেক সময় দায়িত্ব শেষ, ছাত্র শিবির থেকেও বিদায়, এরকমও হয়। আবার অনেক সময় যেটা হয়, দায়িত্ব থেকে বিদায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের সদস্য হিসেবে কিংবা কেন্দ্রের সদস্য হিসেবে আরো কিছুদিন থাকে আর কি। তো আমি এখন বিশ্ববিদ্যালয়ের সাধারণ সদস্য হিসেবে আছি। আগে যে রেসপন্সিবিলিটি গুলো ছিল এখন সেগুলো নাই আর কি। তো সুতরাং কমিটিতে দেখার সুযোগও নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি যদি ব্যক্তিগতভাবে আমার ধরেন হিউমিলিয়েশনের জায়গা থেকে বলি, এখন যারা কমিটিতে আছে ছাত্র শিবিরের, তারা প্রত্যেকের জায়গায় যোগ্য ব্যক্তি। তাদের একাডেমিক রেজাল্ট বলেন, কাজ করার ডেডিকেশন বলেন, ইন্টিগ্রিটি বলেন, তাদের পেরেশানি বলেন, সব জায়গায় আলহামদুলিল্লাহ তারা খুবই কোয়ালিফাইড, এবং সভাপতি থেকে শুরু করে যারা দায়িত্ব পেয়েছেন। তো এত যোগ্য মানুষের ভিড়ে আমি মনে করি না যে আই এম সামওয়ান যাকে কমিটিতে পদ দিতেই হবে। আর ছাত্র শিবিরের রাজনীতিটা কখনো কমিটিতে পদ পাওয়া কেন্দ্রিক না আর কি। ইভেন কমিটির পদটাকে মানে আমরা আমাদের জায়গা থেকে রেসপন্সিবিলিটি মনে করি যে ওখান থেকে ছুটি পেলেই যেন আমরা একটু হাফ ছেড়ে বাঁচি আর কি। তো এখন আমি হাফ ছেড়ে বেঁচেছি। আচ্ছা, বিশেষ কোনো ক্ষমতা বলে কি, যে বিশেষ করে মানে ডাকসুর যে নির্বাচন হলো, ওখানে তো আপনারা একেবারে নিরঙ্কুশভাবে জিতেছেন। তো নির্বাচনে দেখা গেল আপনি এবং আপনার ওয়াইফ সহ ওই প্যানেল থেকে নির্বাচন করেছেন। আপনি তো করেছেন, কিন্তু আপনার ওয়াইফকে সহকারে করানোর ক্ষেত্রে মানে ছাত্র শিবিরের যে ডিপ স্টেট মেইনটেইন বা খাই খাতির যেটাকে বলে, এটাকে কিভাবে ম্যানেজ করেছেন? মানে অনেক মেয়েই তো নিশ্চয়ই আপনাদেরকে মানে শিবিরের প্যানেল থেকে দাঁড়ানোর জন্য প্রস্তাব করেছে, মানে কিন্তু তাদেরকে জায়গা দেওয়া হয় নাই। কিন্তু স্পেসিফিক রায়হানের ওয়াইফকে কেন মানে জায়গাটা দেওয়া? ভেরি গুড কোয়েশ্চেন। প্রথমত হচ্ছে ছাত্র শিবিরের ডিপ স্টেট কন্ট্রোল করার মতো কিংবা ইনফ্লুয়েন্স করার মতো অতটা পাওয়ারফুল আমি কেউ না, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে অনেক মেয়ে আসলে ছিল না ছাত্র শিবিরের। ডাকসুর পরবর্তী অবস্থা আর আগের অবস্থা কিন্তু এক ছিল না। ইভেন আমরা তো আই ওয়াজ পার্ট অফ দ্য ডিসিশন মেকিং সেই সময়ে, যে আমরা প্যানেল কিভাবে তৈরি করব। ইভেন আমরা মেয়ে খুঁজে পেতে অনেক কষ্ট হচ্ছিল। হ্যাঁ, যে একজন ডাকসুতে কিন্তু এটা হয় না, একজন হয় নাই, কারণ হচ্ছে তখন তো ডাকসু অলরেডি হয়ে গেছে। ডাকসুতে আমাদের প্যানেল থেকে অধিকাংশই বিজয়ী হয়েছে, ফলে ওখানে এটা একটা ধরেন মানে অ্যাট্রাকশনের জায়গা ছিল যে শিবিরের প্যানেল থেকে করলে আমরা জিতে যাব। ডাকসুর ক্ষেত্রে ভিন্ন ছিল, যেমন আমাদের বাইরে থেকে এসেছে ফাতিমা তাসনিম জুমা, তারপর সর্বমিত্র চাকমা। আমি তো জানি এদের সাথে কতবার বসতে হয়েছে, কারণ সবার মধ্যে একটা হেজিটেশন ছিল, ইনার্শা ছিল যে শিবিরের সাথে যাব, এটি কে না কিভাবে নেয়। তো ওই জায়গা থেকে আসলে অনেক মানুষ ছিল না, যে অল্প মানুষ, আমরা অনেককেই মানে অ্যাপ্রোচ করেছি কিন্তু খুব কম মানুষে সাড়া দিয়েছে। তো সেখান থেকে উম্মে সালমা মানে সে তার নিজস্ব জায়গা থেকে কিন্তু আগে অনেক অ্যাক্টিভিজম করেছে। আপনি হয়তো জানবেন যে তাদের একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম আছে, নাম হচ্ছে অ্যাক্ট,
সংক্ষেপে, অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন। ওরা ওই প্ল্যাটফর্ম থেকে কিন্তু ক্যাম্পাসে ডাকসুর আগে প্রায় 1 বছর ধরে অ্যাক্টিভিজম করেছে। যেমন নারী সংশ্লিষ্ট যে ইস্যুগুলো ছিল, মাতৃত্বকালীন ছুটি, নারীদের নামাজের জায়গাগুলো সংস্কার থেকে শুরু করে অনেকগুলো অ্যাক্টিভিজমে তারা লিড দিয়েছে। ফলে তারও একটা স্বতন্ত্র কিন্তু পলিটিক্যাল ক্যারেক্টার ছিল। তো সেই হিসেবে তো আমি যেহেতু শিবির করি এবং আমি তাকে অ্যাপ্রোচ করলে সে আসবে, ওই জায়গাটাও ছিল। শিবিরের পক্ষ থেকে একটা জায়গা ছিল, কারণ খুব স্বাভাবিকভাবে ছাত্রী সংস্থা করে অথবা ছাত্রী সংস্থার মতোই দেখতে, ধরেন একটু হিজাব নিকাব করে, একই সাথে অ্যাক্টিভিজমও করে, এ ধরনের নারী প্যানেলে পাওয়া তাদের জন্য একটা পজিটিভ সাইড ছিল। তো সে জায়গা থেকে ছাত্র শিবিরও তাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল, আমার কোনো আপত্তি ছিল না। মানে আই ডিড নট অ্যাপ্রোচ ছাত্র শিবির যে ওকে প্যানেলে নেন, বরং শিবির তার অ্যাক্টিভিজম দেখে, তার যে ওভারঅল মুভমেন্টে অংশগ্রহণ, সে কিন্তু জুলাইয়ে খুব গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন করেছে। প্লে কার্ড ডিজাইন থেকে শুরু করে অনেকগুলো পত্রিকায় তার ছবি আছে। সো হি ওয়াজ নট সামওয়ান যে খুব অপরিচিত হঠাৎ করে আমার মাধ্যমে আসছে আর কি। তার পরিচিতি ছিল, ছাত্র শিবিরও মনে করেছে তাদের প্যানেলের জন্য শি ইজ পারফেক্ট। তো তারা যখন প্রস্তাব করেছে মানে আমার কোনো আপত্তি ছিল না। সো অ্যাপ্রোচটা আমার দিক থেকে ছিল না, শিবিরের দিক থেকেই ছিল আর কি। সো নাম্বার 1, ডিপ স্টেট কন্ট্রোল করার মতো ক্ষমতা আমার নাই। নাম্বার 2, তার স্বতন্ত্র পলিটিক্যাল আইডেন্টিটি ছিল। নাম্বার 3 হচ্ছে শিবির অ্যাপ্রোচ করেছে, আই ডিড নট কনফ্রন্ট। জুলাইয়ের সেই কিংবদন্তি 9 দফা, যেটার সাথে আব্দুল কাদেরকে সংশ্লিষ্ট করে ইতিহাস রচিত হচ্ছে বা হবে, বলা হয়ে থাকে যে সেই 9 দফা ইংরেজি ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনি ভূমিকা রেখেছেন, বা ওইটার ইংরেজি ট্রান্সলেটর হচ্ছেন আপনি। ওইটা কতটুকু সত্য? না, এটা তো সত্য কথাই। এটা কিভাবে? এটা হচ্ছে, ধরেন ওই সময় আব্দুল কাদেরের সাথে আমার আসলে সরাসরি যোগাযোগ ছিল না। তো আব্দুল কাদেরের টেলিগ্রাম যে আইডি, ওটা আমার সাথে অ্যাড ছিল, যেহেতু সে আমার পূর্ব পরিচিত। তো ফলে আব্দুল কাদের কোনো কিছু লিখলে ওটা সাদিক কায়েম ভাই আমাকে ফরওয়ার্ড করতো আর কি। আপনি জানেন টেলিগ্রামে ফরওয়ার্ড করলে উপরে নাম লেখা থাকে। হ্যাঁ, তো যেহেতু তার নাম্বার আমার কাছে, কাদের সাথে সম্পর্কটা কি আপনাদের, মানে এটা কি মানে বিশ্ববিদ্যালয়ের আপনারা একই সেশনে পড়েন এই জন্য, নাকি অন্য কোনো কারণে? মানে তার সাথে আমার একদম গভীর বন্ধুত্ব যেটা বলে সেটা ছিল না, পরিচয় ছিল, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা বলতাম, এটুকুই আর কি। তো আমাদের সেশনের হিসেবেই এটা ছিল আর কি। কিন্তু শিবিরের অনেকেই দাবি করে আব্দুল কাদের নাকি শিবির করছে একসময়। এটা তখনকার সময় বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলতে পারবে। হ্যাঁ, যেমন ধরেন আমার সাথে তার কখনো শিবিরের ফোরামে দেখা হয় নাই। হ্যাঁ, ধরেন সাথী বৈঠক হয়, সদস্য বৈঠক হয়, তার সাথে আমার দেখা হয় নাই। যদি সে গুপ্তভাবে থেকে থাকে তাহলে ওই সময়ের সভাপতি এটা খুব ভালো জানতে পারবে না। গুপ্তভাবে থেকে থাকলে তো আপনারাও জানার কথা, কারণ আপনারা তো শিবির করছেন। এখানে ব্যাপারটা হচ্ছে শিবিরের ইনফরমেশন, এটা হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ মানুষ জানে। ধরেন যে সাথী, তার মানে স্বীকার করে নিলেন আপনারা গুপ্তভাবে ছিলেন, এটা তো অস্বীকার করার কিছু নেই। এটাকে আপনি গুপ্ত বলেন এবং গুপ্ত শব্দটাকে আবার ক্রিমিনালাইজ করেও বলেন, যেভাবেই বলেন, স্ট্র্যাটেজি বলেন, ইট ওয়াজ পার্ট অফ আওয়ার পলিটিক্স। এখন এটাকে যদি গুপ্ত শব্দটা দিয়ে আপনি ওই গুপ্ত শব্দটাকে আবার ক্রিমিনালাইজ করেন, তখন আমার কথা থাকবে, আপত্তি থাকবে। বাট দ্য থিং ইজ, শুধু মানে শিবির যে তার পরিচয় লুকিয়েছিল এরকম না, ছাত্রদলের অনেকেও ছিল। আমাদের হলে আমি এখন যাদেরকে ছাত্রদল করতে দেখি, এদেরকে দেখতে আমাদের সাথে ছাত্রলীগের প্রোগ্রামে যাইতেও মানে সে যেতে বাধ্য ছিল। সে তো কখনো বলে নাই যে প্রাউডলি বলে না আমি ছাত্র দল করি, এটা বলে তো সে হলেও থাকতে পারতো না। সে আমাদের সাথে ছিল, আমাদের বন্ধু, আমাদের সাথে খাওয়া দাওয়া করছে, চা খাইছে। 5 আগস্টের পরে সে ছাত্রদল হিসেবে প্রকাশিত হয়েছে। দ্য থিং ইজ, মানে এটাকে যদি আপনি গুপ্ত বলেন তাহলে ছাত্রদলও গুপ্ত ছিল। এটাকে যদি আপনি বলেন স্ট্র্যাটেজি, তাহলে ছাত্রদলও একই স্ট্র্যাটেজি ফলো করেছে। এটাকে যদি ক্রিমিনালাইজ করেন আপনি, তাহলে ছাত্রদলকে একই কায়দে ক্রিমিনালাইজ করতে হবে। কিন্তু তারা তো বলে হচ্ছে যে মনে করেন মানে শিবিরের যারা ছিল ছাত্রলীগের ভেতরে, তারা মারামারি তৈরি করার ক্ষেত্রে মূল অনুঘটক হিসেবে কাজ করতো। না, অনুঘটক কে ছিল? অনুঘটক কিন্তু ছাত্রদল বলে হচ্ছে যে, ছাত্রদলের বেশ অনেক নেতার সাথে তো কথা বলেছি, তারা বলে হচ্ছে যে আমরা ছাত্রলীগের মারামারি তৈরি করার ক্ষেত্রে, একের সাথে অন্যের ক্ল্যাশ তৈরি করার ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা ছিল না, কিন্তু শিবির যেটা করতো। এখন ধরেন ছাত্রদলের জায়গা থেকে সে সেটা বলছে। এখন আমার জায়গা থেকে আমি যদি বলি যে ওই সময় যারা গুপ্তভাবে ছাত্রদল করতো তারাই বেশি অ্যাগ্রেসিভ ছিল, জিনিসের কোনো সলিউশন নাই আসলে, যে কে বেশি উগ্র ছিল এই কোশ্চেনটা এখানে দরকার নাই। আমার যেটা দরকার সেটা হচ্ছে, ঠিক আছে, পার্ট অফ স্ট্র্যাটেজি, সবাই আসলে পরিচয় লুকিয়ে থাকতে হয়েছে। এখন আমিও লুকিয়েছিলাম, তুমিও লুকিয়েছিলা। আমার লুকানোটা স্ট্র্যাটেজি, তোমার লুকানোটা গুপ্ত। আমার লুকিয়ে থাকাটা হচ্ছে দেশ ও জাতির স্বার্থে, আর তোমার লুকিয়ে থাকাটা হচ্ছে মানে দেশ ও জাতির জন্য ক্ষতিকর। সো
এইভাবে যদি আপনি এই বাইনারি দাঁড় করান তাহলে এটা কোনো সমাধান নাই। ব্যাপারটা হচ্ছে ছাত্রলীগ কারা করেছে, কারা জুলাই গণঅভ্যুত্থানে হামলা করেছে, এটা তো স্পষ্ট ফুটেজ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা অনেকে জেলও গিয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে এখনো ট্রায়াল চলছে। লেট দিস গো অন। এর বাইরে আমরা যারা ছিলাম জুলাইয়ে সরাসরি রাস্তায় ছিলাম কিংবা নেপথ্যে থেকে সহযোগিতা করেছি, নানানভাবে কন্ট্রিবিউট করেছি, আমাদের মধ্যে ফ্র্যাকশনটা আলটিমেটলি ওই ছাত্রলীগের বয়ানটাকে শক্তিশালী করবে। সো এই বয়ানটা এখন আসলে ছাত্রদল মনে করছে শিবিরের উপরে এই দায় দিয়ে দিলে আমরা মনে হয় এখান থেকে নিস্তার পাবো। আসলে নিস্তার কেউ পাচ্ছে না। ছাত্রদল কয়েকজনকে আইডেন্টিফাই করছে, শিবির কয়েকজনকে আইডেন্টিফাই করছে, দিন শেষে পেছনে বসে হাসছে কে? ছাত্রলীগ, যে তোরা মারামারি দিয়ে আমরা এখন শান্তিতে আছি। সো ছাত্রদলের ভাইদের অনুরোধ জানাবো যে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। এখন তো তারা ক্ষমতায় আছে। ট্রান্সলেশনের ব্যাপারটা হচ্ছে যে বললাম যে কাদেরের সাথে আমার সরাসরি ছিল না। ইভেন এই যে 9 দফা প্রণয়ন, এই প্রণয়নের সাথে সাদিক ভাই, ফরহাদ ভাই, আরো বেশ কয়েকজন, আমি জানি না এমনও অনেকজন খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিল। তো ফুল হিস্ট্রিটা হয়তো ফরহাদ ভাই আপনাকে ভালো বলতে পারবে, কারণ যেহেতু আমি ওই প্রসেসের মধ্যে ছিলাম না। তো ওই 9 দফা প্রণয়ন করে আব্দুল কাদেরের নামে প্রেস রিলিজ দেওয়া হয়, এবং প্রেস রিলিজ যাওয়ার পরে পরবর্তী যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাঠানোর কথা হয় তখন সাদিক ভাই আমাকে পাঠায় ওটা, 9 দফা পাঠানোর পরে আমি এটা অনুবাদ করে ভাইকে পাঠাই। তো শুধুমাত্র 9 দফা অনুবাদ করাই না, এরপরে যতগুলো ইংরেজি কিংবা বাংলা প্রেস রিলিজ গিয়েছে সবগুলোর সাথে কোনো না কোনোভাবে আমার সম্পর্ক আছে। হয় আমি পুরোটা লিখেছি, অথবা এডিট করেছি, অথবা সেটাকে ওই লেখাটাকে যে আমাদের অফিসিয়াল প্যাড ছিল সেখানে বসাই ফরম্যাটিংটা করে দিয়েছি। তো প্রত্যেকটা প্রেস রিলিজের সাথে টু সাম এক্সটেন্ট আমার সম্পৃক্ততা ছিল। তো ইংরেজিও তো প্রেস রিলিজ হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই প্রেস রিলিজগুলো আমি লিখেছি হয় অথবা অনুবাদ করেছি, বাংলা থেকে অনুবাদ করেছি আর কি। তো এই সম্পর্কটা আমার ছিল দুজনের সাথে, একজন হচ্ছে ফরহাদ ভাই আর একজন হচ্ছে সাদিক ভাই। তো এখানে আব্দুল কাদের মাঝখানে আমাদের ব্যাপারে জানতো কিনা সেটা আমি আদৌ জানি না, কারণ আমি সাদিক ভাইকে দিতাম, সাদিক ভাই হয়তো সেটা ফরওয়ার্ড করতো কাদেরকে, অথবা ফরহাদ ভাই আব্দুল কাদেরকে ফরওয়ার্ড করতো। এমনও হয়েছে যে আব্দুল কাদের সাদিক ভাইয়ের কাছে বলেছে যে ভাই এই বিষয়ে আমাকে একটা বক্তৃতা লিখে দেন, ওই সেম লেখাটা সাদিক ভাই আমাকে ফরওয়ার্ড করেছে। ফরওয়ার্ড করার পরে আমি তাকে একটা বক্তৃতা লিখে দিয়েছি, ওই হুবহু বক্তৃতাটাই আব্দুল কাদের ওই তার বক্তব্য আকারে দিয়েছে আর কি। তো এই সম্পর্কের মাঝখানে যিনি মাঝখানে ছিল সেটা হচ্ছে সাদিক ভাই আর ছিল ফরহাদ ভাই। তা আব্দুল কাদের কোথায় ছিল, কি করেছে, আই ডোন্ট নো। সম্ভবত আব্দুল কাদেরও জানে না যে তার বক্তব্যগুলো কিভাবে এসেছে। তো আমি মনে করি জানা না জানার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা নিজস্ব জায়গা থেকে সবাই মিলে এই আন্দোলনটা করেছি, এই গণঅভ্যুত্থানটায় পার্টিসিপেট করেছি, কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। তো 5 আগস্টের পরে সুযোগ ছিল এটা নিয়ে অনেক কিছু করার, যে 9 দফার অমুক, প্রেস রিলিজের লেখক অমুক, অথবা নেপথ্যে থেকে একে সহযোগিতা করেছে, বাট আই কেপ্ট মাইসেলফ সাইলেন্ট। যে আমার মনে হয় নাই কখনো 2000 মানুষের রক্তের চেয়ে আমার এই টুকটাক অবদান, টুকটাক কন্ট্রিবিউশন এগুলো অনেক বড় কিছু, এবং এটাকে ইউজ করে আমার অনেক বড় কিছু অর্জন করতে হবে। সাদিক ভাই অনেকবার তার লেখার মধ্যে লিখতে চেয়েছে, পত্রিকায় লেখার সময়, সাময়িকীতে লেখার সময় আমি ভাইকে নিষেধ করেছি, এই যে ভাই এটা নিয়ে এখন আপনি লিখতে গেলে, কারণ এই হিস্ট্রিটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না পৃথিবীতে, হয়তো আমার ওয়াইফ জানে কারণ তার সামনে এগুলো আমি করেছি। তো এখন এটা নিয়ে লেখা হচ্ছে আবার ওই ক্রেডিট নিয়ে ক্যাচালটা শুরু হওয়া। যেমন আসিফ মাহমুদ তার বইতে পুরোপুরি আমাদেরকে খারিজ করে দিয়ে যেটা লিখেছে তার মতো করে এটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করেছে, এবং এটার পিছনে কারা কারা প্রণোদনা দিয়েছে সেটাও আমরা জানি। ওইভাবে যদি আমরাও করতাম শুরুর দিকে, আমাদের সাইড থেকে সবার কন্ট্রিবিউশন সামনে নিয়ে আসে একটা একপাক্ষিক ধরেন বয়ান আমরাও হাজির করার চেষ্টা করতাম, তখন এটা নিয়ে ক্যাচাল হতো। দিন শেষে আমাদের গণঅভ্যুত্থানের যে একতা, সেই একতা বিনষ্ট হতো আর কি। সেই জায়গা থেকে আমরা করি নাই। তো সামনে কখনো সুযোগ আসলে হিস্ট্রি জানানোর স্বার্থে কিংবা ধরেন সঠিক ইতিহাসটা লিখে রাখার স্বার্থে হয়তো আমরা এগুলো জানাবো, এগুলো লিখে রাখবো। আপনারা কি আপনাদের জায়গা থেকে ইতিহাস লেখার কাজটা কি শুরু করেছেন? সঠিক ইতিহাস যেটাকে বলছেন, নিশ্চয়ই এটাকে একটা কেতাববদ্ধ, একটা লিপিবদ্ধ বই আকারে বের করা, এটা তো একটা যে কোনো একটা হিস্ট্রিক্যাল মোমেন্টের কাজ। সেই জায়গাটা কেমন করে করছেন আপনারা? এখানে বড় একটা গ্যাপ হয়েছে। আপনি দেখবেন দুইটা ঘটনাকে আমি যদি একটু সাইড বাই সাইড রাখি, উসমান হাদি ভাইয়ের শাহাদাতের পরে উসমান হাদি ভাইকে কেন্দ্র করে যতগুলো গান রচিত হয়েছে, যতগুলো কবিতা হয়েছে, যতগুলো শর্ট ফিল্ম হয়েছে, জুলাইকে নিয়ে তার অর্ধেকও হয় না। অর্ধেকও কেন হয় না তার পেছনে আমার একটা অ্যানালাইসিস আছে, যে এখানে গত 17 বছরের যে কালচারাল এস্টাবলিশমেন্ট, তারা চায় নাই জুলাইটা রেলেভেন্ট থাকুক, তারা চায় নাই জুলাইটা কালচারালি ডমিনেন্ট থাকুক, হয়তো তারা সে কারণে করতে দেয় নাই।
কিন্তু মানে আমাদের দুর্ভাগ্য যে জুলাইকে আমরা কালচারালি এবং আমাদের সাহিত্যের মাধ্যমে এটাকে আমরা রাখতে পারি নাই তার অবস্থানে। এই দায় কিছুটা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রথম সারির নেতৃত্ব রয়েছে তাদেরও কিছুটা আছে। আমি যদি বলি এখানে সাদিক ভাই চাইলে একটা বই লিখতে পারতেন, হয়তো ওনার দিক থেকে অনেকগুলো পারসেপশন থাকতে পারে না লেখার পেছনে, আমি জানি না সেটা কি, কিন্তু লিখতে পারতেন, হয়তো পারতেন, কিংবা অন্য কাউকে দিয়ে লিখাতে পারতেন, এটা লেখা উচিত ছিল, সেটা করছে। হ্যাঁ, আমি জানি না সেটা করছে। আপনার পডকাস্টে কখনো সাদিক ভাইকে পেলে আপনি জিজ্ঞেস করতে পারেন। তবে আমি যেটা মনে করি এই ডকুমেন্টেশনটা খুবই জরুরি ছিল, কারণ একটা গণঅভ্যুত্থান যখন ম্যাস আপরাইজিং হয়ে যায়, সমাজের সকল স্তরের মানুষ যখন সেখানে শরিক হয়, তখন সেখানে একক হিস্ট্রি বলতে আর কিছু থাকে না। ধরেন যে রিক্সাওয়ালা আন্দোলনে শরিক হয়েছে, সে যদি একটা হিস্ট্রি লিখে অথবা কোথাও বলে, তাহলে তার কথাটাকে আপনি মিথ্যা বলতে পারবেন না, তার পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা শতভাগ সত্যি। কিন্তু যেটা হয়, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসটাকে গলা টিপে ধরতে মানে চেয়েছি, এই যে আসিফ মাহমুদ যেটাই বলে এটাই হিস্ট্রি, সাদিক কায়েম যেটা বলে এটাই হিস্ট্রি। এটা না করে যদি আমরা একটু ওপেন হতে পারতাম যে তুমি যেটা বলছো সেটাও হিস্ট্রি, আমি যেটা বলছি সেটাও হিস্ট্রি, এভরিওয়ান হ্যাজ টু স্পিক। মিস্টার রায়হান, আমি একটা কথা বলি আপনাকে, আসিফ মাহমুদ যেটা কাজ করেছেন নিশ্চয়ই এটা প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ হচ্ছে হ্যাঁ ওনার একটা ব্যক্তিগত রাজনীতি আছে, ওখানে আপনাকে স্পেস দিবে নাকি দিবেন না এটা একান্তই তার নিজস্ব ব্যাপার, ঠিক আছে। তো সেই জায়গায় উনি যেহেতু একটা ইতিহাস লিপিবদ্ধ করেছেন, কারণ উনি তো জুলাইয়ের অন্যতম একটা ফেস ছিলেন এবং তিনি অনেক বড় একটা ভূমিকা রেখেছেন এবং তিনি একজন কিংবদন্তি জুলাই কথার। তো সেই জায়গা থেকে তার পার্সপেক্টিভ থেকে তিনি একটা ইতিহাস রচনা করেছেন। সেই জায়গায় আপনাদেরকে দিবে মানে জায়গা নাকি দিবে না, এটা তার একান্তই নিজস্ব ব্যাপার। কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে যেই কাজগুলো করার কথা ছিল সেগুলা করতে পারলেন না, এবং আপনাদের নিজস্ব রাজনীতি দাঁড় করানোর ক্ষেত্রে এটা তো একান্তই আপনাদের কাজ। আমি আপনার প্রশ্নের উত্তর দিব, তার আগে আপনার কথার কয়েকটা শব্দ নিয়ে আমি একটু বলি আর কি। আসিফ মাহমুদ কাউকে স্পেস দিবেন কি দিবেন না ওনার সাবজেক্টিভ ম্যাটার, আই এগ্রি 110%। ব্যাপারটা হচ্ছে যখন আপনি একটা আন্দোলনকে লিড করেন, যখন আপনি এখানকার গুরুত্বপূর্ণ অংশীজনকে ইতিহাস থেকে নাই করে দেওয়ার চেষ্টা করেন, তখন দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় ওই হিস্ট্রিটা। আচ্ছা, আপনি আপনার ক্রেডিবিলিটি নষ্ট করেন, ওই হিস্ট্রিটা করাপ্ট হয়ে যায়, এবং দিন শেষে আপনি গণঅভ্যুত্থানটাকে যেভাবে সার্বিক মানুষের করার কথা ছিল, যেভাবে একটা ওপেন মাইন্ডেড হওয়ার কথা ছিল, এটি হইতে না পারার কারণে আপনি নিজেও ক্ষতি। আমরা তো 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ এটাকেও সার্বিক মাইন্ডেড করছে, সমগ্র মানুষের করছে এরকম দেখতেছি না। এটা তো কারো না কারো নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট মিসফরচুন ফর বাংলাদেশ, যে এই মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে আমরা সার্বজনীন করতে না পারার ফলে এখনো মুক্তিযুদ্ধ নিয়ে নানান কথাবার্তা শুনতে হয়। আমরা দেখতে পাই একদিকে ধরেন শেখ মুজিবুর রহমানের মানে একচ্ছত্র প্রভাব প্রতিপত্তি ইতিহাসের মধ্যে, আরেক দিকে দেখতে পাই খন্দকার মুস্তাক, আরেক দিকে দেখতে পাই সেখানে তাজউদ্দিন আহমেদ। তো ব্যাপারটা হচ্ছে মুক্তিযুদ্ধের হিস্ট্রি যেভাবে করাপ্ট হয়ে গেছে, আপনি ওই সেম সিলসিলায় যদি গণঅভ্যুত্থানের হিস্ট্রিটাকেও করাপ্ট করে ফেলেন, তার মানে ইউ কুড নট বি ডিফারেন্ট। সো এটুকু ওপেন মাইন্ডনেস আমরা আশা করেছিলাম। তবে যেটা সত্য, আমি আপনার সাথে একমত, সেটা হচ্ছে মানে সাদিক কায়েম কিংবা ফরহাদ কেন তাদের হিস্ট্রিটা লিখলো না। আমি আপনাকে বলছি এটা 100% ফেলিওর। আসিফ মাহমুদ যদি তার জায়গা থেকে তিনি আপনাদেরকে মাইনাস করে দেন, সেটার জন্য যদি উনি নিন্দিত হন, তাহলে আপনারা যে আপনাদের জায়গা থেকে ইতিহাস রচনার ক্ষেত্রে যে একটা দায়বোধ ছিল ওই জিনিসটা যে করতে পারেন নাই, এই জন্য আপনাদেরকেও নিন্দিত হওয়া উচিত। অফকোর্স সেটা মনে করেন, এবং আমি আপনার সাথে একমত, এবং সেটার জন্য আমাদের যে লিডাররা রয়েছে তারা ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবেন এই অর্থে যে সাদিক কায়েম যে এই আন্দোলনে বিশাল একটা ভূমিকা পালন করছে, এটা আমরা নিজের চোখে দেখেছি হয়তো, কিন্তু বাংলাদেশের ধরেন 18 কোটি মানুষ সেটাকে দেখে নাই। এই আন্দোলনটা কিভাবে পরিচালিত হয়েছে হয়তো সবগুলো সিকিউরিটির স্বার্থে লেখা সম্ভব না, কিন্তু বাংলাদেশের মানুষকে এই হিস্ট্রিগুলো জানানো প্রয়োজন ছিল। এবং ব্যক্তিগত জায়গা থেকে আমরা অনেকবার বলেছি, হয়তো ভাইদের পার্সপেক্টিভ থেকে কোনো মানে ভিন্ন চিন্তা আছে কিনা সেটা নিয়ে আমি জানি না। তবে এখানে যেটা আশার দিক সেটা হচ্ছে মানে আমরা কিন্তু এই গণঅভ্যুত্থান নিয়ে একাডেমিকলি কাজ করেছি। গত বছর দেখবেন আপনি মানে টার্কিতে একটা কনফারেন্স হয়েছে, বাংলাদেশে একটা কনফারেন্স হয়েছে এই জুলাই আপরাইজিং নিয়ে। হ্যাঁ, তো এই দুটা কনফারেন্স আয়োজনের ক্ষেত্রে আমাদের একটা মেজর ভূমিকা ছিল। সো জুলাই গণঅভ্যুত্থানকে
মানে একাডেমিকলি রেলেভেন্ট রাখা এবং একই সাথে সেটাকে মানে পুরা পৃথিবীর যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রিতে একটা সাইটেশনের সোর্স তৈরি করে দেওয়া, এই কাজটা আমরা করেছি। তবে সেটা যেই পরিসর হওয়ার কথা ছিল, মানে এটা তো হওয়া উচিত ছিল রাষ্ট্রীয় প্রণোদনায়, কনফারেন্স হওয়া উচিত ছিল ইন্টারকন্টিনেন্টালে, এটা আয়োজন করার কথা ছিল রাষ্ট্রীয় সংস্থা, কিন্তু রাষ্ট্র এটা এখানে ফেইল করেছে যে রাষ্ট্র আসলে জুলাইটাকে একাডেমিকলি ভাবে এস্টাবলিশ করতে পারে নাই, কালচারালিও রেলেভেন্ট রাখতে পারে নাই। ফলে যেটা হয়েছে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো হয়তো টুকটাক যেটুকু আমরা পেরেছি করেছি। তো এই বছরও সামনে জুলাই আসছে, তো জুলাইতে আশা করি আমরা পূর্বের যে কাজগুলো সেগুলো ধারাবাহিকতা রক্ষা করতে পারবো। তো যতটুকু সম্ভব আমরা করছি আর কি, কারণ একটা সংগঠন, একটা ছাত্র সংগঠন কতটুকুই বা করতে পারে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া আসলে একটা কালচার কখনো মানে ডমিনেন্ট এবং গণমানুষের কালচার হয় না আর কি। তো দেখা যাক, গত বছর তো ধরেন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, বিএনপি সরকার কি করে বছর। রায়হান, এখানে একটা ব্যাপার আছে, খুবই সূক্ষ্ম ব্যাপার, সেটা হচ্ছে রাষ্ট্রীয় প্রণোদনায় যদি জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস রচিত হইতো তাহলে ব্যাপারটা কি হইতো, এর একটা সিনারিও বলি। যেমন মহান মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে রচনাগুলো হয়েছে বা তার আশপাশে যারা একাডেমিশিয়ানরা ছিল, ইন্টেলেকচুয়াল মহল ছিল, তারা যেই ন্যারেটিভগুলো নির্মাণ করেছে, হিস্ট্রিগুলো নির্মাণ করেছে, সেটা তাদের পক্ষের ন্যারেটিভ হয়েছে। এখন আপনার ডক্টর ইউনূসের ইন্টারিম সরকারের আমলে যদি তাদের পৃষ্ঠপোষকতায় যদি আপনার জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস রচনা করা হতো, তখন এক ধরনের কথা আসতো যে এখানে তো আসিফ নজরুল সম্পৃক্ত, এখানে তো আলী রিয়াজ সম্পৃক্ত, যারা সরাসরি আমেরিকার সাথে সম্পৃক্ত এরকম একটা মানুষ। আবার আলী রিয়াজের পরে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি আছে। তখন বলা হইতো যে সেটাকে তাদের নিজস্ব পরিভাষায় নিজস্ব ন্যারেটিভ দিয়ে জনতাকে খাওয়াতে চাচ্ছে, এই ধরনের একটা আশঙ্কা ছিল না। এই আশঙ্কা সবচেয়ে কম ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় আর কি। কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একমাত্র বাংলাদেশের সরকার যে সবগুলো পলিটিক্যাল পার্টিকে এক টেবিলে আনতে পারছে, আলোচনার সুযোগ করে দিতে পারছে, সিভিল ডায়ালগ হয়েছে, মতানৈক্য হয়েছে। মানে এই জিনিসগুলো অন্তর্বর্তীকালীন সরকার আমলে সবচেয়ে বেশি হয়েছে। সো অন্তর্বর্তীকালীন সরকার যদি বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করত তাহলে সবগুলো দলকে সাথে নিয়ে এটা করতে পারত, যেটা এখন করা সম্ভব না। ধরেন এখন যদি তারেক রহমান সাহেব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক কোনো কিছু করে, সেটা হবে তারেক রহমানের ন্যারেটিভ, কিন্তু ওই সময়ে ইউনূসের ন্যারেটিভ হলেও সেটার এন্ডোর্সমেন্ট এখনকার চেয়ে বেশি ক্রেডিবল হতো। তার কারণটা হচ্ছে সেটা নিউট্রাল জায়গা থেকে আছে। সেটা আপনারা করাইতে পারলেন না কেন? মানে ইন্টারিম সরকারকে চাপ দিয়ে হইল। সেটা তো আমরা যাদেরকে আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সরকারে বসিয়েছে, আচ্ছা, এই জবাবগুলো আমাদেরকে তাদেরকে মানে বাধ্য করা দরকার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কারণ আপনি আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় আসিফ মাহমুদ সাহেব, আমি বলি আপনাকে, স্বাভাবিক প্রক্রিয়ায় আসিফ মাহমুদ, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, ওনারা কখনো আসলে উপদেষ্টা হওয়ার মতো ব্যক্তি না। স্বাভাবিক প্রক্রিয়ায় এই গণ অভ্যুত্থান তাদেরকে সুযোগটা তৈরি করে দিয়েছে। ছাত্র জনতা তাদেরকে ওই জায়গায় বসিয়েছে এবং কেউ কিন্তু কোনো দ্বিমত পোষণ করে নাই যে ঠিক আছে তারা আমাদের লিডার হিসেবে ওখানে বসুক। ওখানে বসে তারা ঠিক কাজটা করতে পারে নাই। এখন কাজটা করতে না পারার পেছনে হয়তো অনেকগুলো কারণ থাকতে পারে, ডিপ স্টেট, অমুক সমুক, অনেক কিছু। মাহফুজ আলম সাহেব তখন অনেক কিছুই বলেন যে আমাদেরকে কাজ করতে দেওয়া হয় না। ওই সময় যদি কাজ করতে না পারতেন আপনি, যদি আপনি ওখান থেকে চলে আসতেন, জনতার কাতারে আসতেন, তাহলে আমরা মনে করি জনতা শক্তিশালী হতো, ছাত্র জনতার যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা বৃদ্ধি পাইতো, তখন সরকারের উপর চাপ প্রয়োগ করাটা সহজ ছিল। হ্যাঁ, আমি জানি না ভেতরে কি হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে তাড়ানো সম্ভব হয়েছে, কিন্তু এই কালচারাল এস্টাবলিশমেন্ট থেকে কোনো কাজ বের করে আনা যায় নাই এবং ওনারা করতে পারেন নাই তিনজন মিলে, এটা আমি বিশ্বাস করতে রাজি না। ওনারা যদি না পারতেন তাহলে ওনারা সরাসরি এটা ট্রান্সপারেন্ট থাকতেন মানুষের কাছে যে এই কারণ আমরা পারতেছি না, তাহলে মনে হয় যে আমরা কিছুটা মানে এখান থেকে আরো ভালো কিছু করতে পারতাম। এখনো যে একদমই কিছু হয় না এরকম না, কিন্তু যেভাবে আমাদের এসপিরেশন ছিল, যে পরিমাণ আমাদের এক্সপেকটেশন ছিল, সেভাবে হয়তো হয় নাই। তো এখানে একটা কমপ্লিট ফেলিওরের চিত্র আমাদের সামনে আর কি। অ্যাজ এ সিটিজেন আমরা তাদের উপর আস্থা রাখছি, ওনারা আমাদের আস্থার প্রতিদান দিতে পারেন নাই। আবার ওনারা আমাদের কাছে ট্রান্সপারেন্টও ছিলেন না যে এই কারণ আমরা করতে পারতেছি না। ফলে ক্ষমতা থেকে চলে আসার পরে এখন যতই মায়া কান্না করেন না কেন, যতই অজুহাত পেশ করেন না কেন, আপনারা আসলে দিন শেষে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন নাই। এই ফেলিউরের দায়ভার আপনাদেরকে আজীবন নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ভিপি সানজিদা রাত্রি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই হলের একটি ক্যান্টিন থেকে 2 লক্ষ টাকা চাঁদা নিয়েছেন কিংবা চাঁদা দাবি করেছে, এরকম একটা
ক্লিপস আমাদের হাতে আসে আর কি যে কোনোভাবে। তো ওইটাকে তদন্ত করবার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি। ওখানকার অন্যতম সদস্য কিন্তু আপনিও। রাইট। তো আমরা জানতে চাচ্ছি সেই তদন্তের কি খবর। বলা হয়েছিল যে এই তদন্ত রিপোর্ট যেন 1 সপ্তাহের মধ্যে দাখিল করা হয়। সেটা কি আজকে 3 মাস হলো প্রায়, সেটা কি দাখিল করা হয়েছে? আচ্ছা, আমি একদম কি বলা যায় ওপেনলি বলি, সেটা হচ্ছে ওই ঘটনা শুধুমাত্র ওই ঘটনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। কারণ আচ্ছা। যেহেতু চাঁদার দাবি গ্রহণ করেছে এরকম কোনো ধরনের প্রমাণ আপনাদের ঢাকা ডায়েরি থেকেই তো হয়েছিল, কোনো প্রমাণ নাই। ফলে আমাদের এটা নিয়ে অনেক কর্মঘণ্টা নষ্ট করতে হয়েছে। এবং যদি আমি বলি প্রায় মনে হয় 15 থেকে 16 দিন আমাদের বসতে হয়েছে। অ্যান্ড প্রত্যেক দিন বসার ডিউরেশন হচ্ছে মোর দেন 4 and 5 আওয়ার। আমরা সন্ধ্যা 6টায় বসেছি, 11টা 12টায় মানে মিটিং শেষ করেছি, এরকম হয়েছে। তো এই বিষয়টা খুবই সেন্সিটিভ ইস্যু ছিল, যেহেতু গণঅভ্যুত্থানের পরে একটা ডাকসু হয়েছে এবং ডাকসুর প্রতি শিক্ষার্থীদের অনেক বেশি প্রত্যাশা। তো সেই জায়গায় একজন ভিপি যখন চাঁদা দাবি করেছে, এই ঘটনাটা সামনে আসে, তখন এটা খুবই সেন্সিটিভ কেস। কারণ এখানে শুধুমাত্র ভিপি না, এটার মাধ্যমে কিন্তু পুরো ডাকসু প্রশ্নবিদ্ধ হয়, এক। আর দ্বিতীয়ত হচ্ছে ক্যান্টিন মালিকদের জায়গা থেকে অনেকগুলো সিন্ডিকেট আছে, হ্যাঁ, তারা অনেক সময় সিন্ডিকেট করে মানুষকে ফাঁসিয়ে দিতে পারে। এবং এটা তারা খুবই ওয়েল ট্রেইনড আর কি, কারণ তারা 14-15 বছর ধরে ক্যান্টিন চালায়, ওয়েল ট্রেইনড। তো যেহেতু দুই পক্ষ থেকেই একটা সেন্সিটিভিটি আছে, আমরা খুবই সূক্ষ্মভাবে প্রত্যেকটা কেস আমরা খুঁটিয়ে দেখার চেষ্টা করেছি, তথ্য প্রমাণ কালেক্ট করার চেষ্টা করেছি। তো আমাদের 15 দিন লেগেছে, মানে 15 হচ্ছে কর্মদিবস, এর মাঝখানে শুক্র শনিবার ছিল, ইউনিভার্সিটি বন্ধ ছিল। এই 15 কর্মদিবস আমরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে ফ্যাক্টগুলো আমরা পেয়েছি সবগুলো ইন ডিটেলস, দলিল সহ, প্রমাণ সহ আমরা প্রক্টর বরাবর জমা দিয়ে দিয়েছি। মানে আমরা জমা দিয়েছি হল অফিসে, হল অফিস থেকে প্রক্টর বরাবর পরের দিনে জমা দেওয়া হয়েছে। এবং জমা দেওয়ার প্রায় মনে হয় 3 মাস হবে না, 2-2.5 মাস হয়ে গেছে আর কি। তো আমি প্রক্টর স্যারকে ফোন দিয়েছিলাম একবার যে স্যার এটার কি অবস্থা। উনি আমাকে যেটা জানিয়েছিলেন সেটা হচ্ছে এই প্রতিবেদনের উপর ভিত্তি করে যে ডিসিপ্লিনারি বোর্ড আছে সেই বোর্ডে সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত হওয়ার পর চার্জ গঠন হবে, চার্জ গঠন হওয়ার পরে আরেকটা কমিটি হবে যেখানে তাদেরকে ডাকা হবে এবং তার পক্ষ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ হয়তো চাইলে সে দিতে পারে, এরকম একটা ঘটনা আমাকে বলেছে। তো এর পরে গিয়ে তার ব্যাপারে সিদ্ধান্ত হবে। তার মানে এখন পুরো বিষয়টা প্রশাসনের হাতে। ডিসিপ্লিনারি বোর্ড কখন বসবে, মাঝখানে তো ইলেকশন চলে গেল, নিয়াজ স্যার দেশের বাইরে ছিল। আমি যতটুকু জানতাম ফেব্রুয়ারি মাসের 8 তারিখে ডিসিপ্লিনারি বোর্ড হওয়ার কথা, কিন্তু তখন হয়েছে কিনা আমি জানি না। তো ওই বিষয়টা অতটুকুর মধ্যেই আছে আর কি। হ্যাঁ, তো অনেক জার্নালিস্ট আমাদেরকে ফোন দিয়েছেন, বিশেষ করে আমাকেই বেশি ফোন দেন, কারণ বাকি শিক্ষকরা তো সবসময় অ্যাভেলেবল থাকেন না। আমি তাদেরকে যেটা বলেছি, আমাদের সাইড থেকে যে কাজটা, যে ওই বিষয়টা খতিয়ে দেখা, যে তথ্য প্রমাণগুলো এসেছে সেগুলোর সত্যতা যাচাই করা, পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করে, প্রায় মনে হয় 16-17 পৃষ্ঠার রিপোর্ট ছিল, ওই পুরো রিপোর্টটা জমা দিয়ে দেবো। আমরা এই জমা দিয়ে দিয়েছি, এখন বাকি কাজটা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টোরিয়াল যে বডি রয়েছে, প্রক্টর রয়েছে, তারা সিদ্ধান্ত নেবেন। তো তারা কেন সিদ্ধান্ত নিচ্ছেন না, এটা খুবই রহস্যজনক আর কি। কারণ এর আগেও এই তদন্ত করাকালীন সময়ে নানান জায়গা থেকে আমাদের কাছে ফোন টোন আসতো, হ্যাঁ, মানে ফোন তো ওইভাবে আসতো না, কেউ হুমকি দেওয়ার সাহস করতো না, এমনি বলতো আর কি অবস্থা চলে, একটু ভালো মতো দেখো, হ্যাঁ, যেন কারো উপর ইনজাস্টিস না হয়। তো আমি তখন ভাবতাম যে ইনজাস্টিস হয় কি না হয় এটা কি আমার চেয়ে আপনার বেশি বার্ডেন নাকি? আমি একজন ডাকসুর সদস্য হিসেবে এখানে আসছি, এখানে আমার মান সম্মান জড়িত। কারণ ডাকসুর হল সংসদের নির্বাচিত কোনো প্রতিনিধির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা তো আমাদের উপর অভিযোগ। তো আমি কাজ করতেছি আর আপনি আমাকে ইনসাফের অথবা আদালতের আপনি আমাকে ওয়াজ করতেছেন। আমার কাছে বিষয়গুলো অন্যরকম মনে হতো, যে নানান জায়গা থেকে ফোন টোন আসতো আমাদের টিচারদের কাছেও। তো কেন আগাচ্ছে না সেটা একটা রহস্যজনক আর কি। হ্যাঁ, হয়তো রিসেন্টলি খোঁজখবর নিতে হবে এটা নিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে কেউ এখানে তো কনভিক্টেড না, ধরেন ও চাঁদা দাবি করেছে, ও চাঁদা দিয়েছে, এরকম কেউ না। ঘটনাটা কি আসলে, এটা তো এটার একটা সুরাহা হওয়া দরকার। কারণ নাহলে দেখেন যিনি ভিপি রয়েছেন ওনার উপর এটা একটা বিশাল মানে বার্ডেন, যে কোনো সমাধান হচ্ছে না, কিন্তু ওনার উপর একটা অভিযোগ ঝুলে আছে এখনো, যে উনি চাঁদা দাবি করেছেন। বিষয়টা যদি একদম স্পষ্ট হয়ে যায় যে চাঁদা দাবি করেছেন কি করেন নাই, সমাধান হয়ে গেলে যেটা হয় যে আসল সত্যটাও মানুষ জানতে পারে, আর ওই ভিপি যদি এই অভিযোগের সাথে সংশ্লিষ্ট না হয় তাহলে সেও একটু রিলিফ পায় এবং তার কাজ করার ক্ষেত্রে একটা কনফিডেন্স পায়। এখন সেও আছে চাপে,
ঘটনাটাও কেউ জানছে না, ভিতরে কি হচ্ছে এটা একটা রহস্যজনক আর কি। সো উই হ্যাভ টু আনভেল ইট। আপনি কি করবেন? আপনি কি রাজনীতি করবেন নাকি অন্যদিকে ফোকাস করবেন, ক্যারিয়ার গঠনে কিংবা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কোন দিকে যাচ্ছেন আপনি? আমি দুটা পরিচয় দিতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি, একটা হচ্ছে রাজনীতিবিদ আর একটা হচ্ছে শিক্ষক। আচ্ছা। এবং এই দুটো পরিচয়কে আমি কন্ট্রাডিক্টরি মনে করি না, বরং কনসিস্টেন্ট মনে করি। ধরেন শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ মানুষকে সচেতন করা, মানুষকে ফ্যাসিলিটেট করা, শেখানো নতুন কিছু, তাদের হয়ে কথা বলা, অধিকারগুলো তাদের হয়ে আপনি আদায় করে দেওয়া, এটা হচ্ছে শিক্ষকের কাজ। আবার পলিটিশিয়ানের কাজও হচ্ছে, মানে বাংলাদেশের আপনি টিপিক্যাল পলিটিক্যাল চিন্তা বাদ দিলে সেম কাজ, সমাজের মানুষকে অ্যাওয়্যার করা, তাদের অধিকার নিয়ে কথা বলা, তাদের দাবিগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। তো এই দুটো পরিচয় নিয়েই আমি থাকতে চাই। হ্যাঁ, প্রফেশনাল জায়গা হয়তো আমার তো রুটি রুজি লাগবে, খাইতে হবে, আমরা তো চাঁদাবাজি করতে পারবো না। তো আমরা তো পলিটিক্সটাকে প্রফেশন মনে করি না, তো প্রফেশন হিসেবে শিক্ষকতাকে আমি চুজ করি এবং এটা আমি স্বচ্ছন্দ বোধ করি। আর রাজনীতি তো আমাদের আজীবনের। জামাতের মানে রোপণ হচ্ছেন কখন? হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো এখনো ওই যে ছাত্র শিবিরে আছি, ছাত্র শিবির থেকে বিদায় হলে জামাতের রোপণ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি জামাতই করবেন তাইলে? হ্যাঁ, অফকোর্স। আচ্ছা। মানে জামাত করবো এটা মানে বলতে আমাদের কোনো হীনমন্যতা নাই। আচ্ছা। অনেকে মনে করেন যে জামাত ডাকসু সদস্য, জামাত করবে, জামাত ইসলামী দল, মানে আই ডোন্ট ফিল এনি হেজিটেশন যে আমাদের ধরেন আলটিমেট ঠিকানা জামাত। বাংলাদেশে ধরেন আমরা যে স্বপ্ন দেখি, একটা ট্রান্সপারেন্ট, একটা ধরেন অ্যাকাউন্টেবল কান্ট্রি হবে, বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে হবে। এটার জন্য আসলে আপনার যে ধরনের মানুষ দরকার, সেই মানুষ জামাত ছাড়া আর কেউ তৈরি করতে পারবে না। দেখেন, আপনার বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? দুর্নীতি। তো দুর্নীতি মানুষ কেন করে? তার পলিটিক্যাল ইকোনমির জন্য, তার আর কোনো ধরেন ইনকামের সোর্স নাই, অথবা আখেরাতে তাকে জবাবদিহি করতে হবে এই ভয়ও তার নাই। কারণ বাংলাদেশের রাজনীতিতে অ্যাভেলেবল এই সুযোগ টাকা ইনকাম করার। আমাদের অনেক সুযোগ ছিল, চাইলে অনেক টাকা কামাইতে পারত। সেরকম সুযোগ কি আসছে? সুযোগ আসছে, অনেক আসছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে যারা বিভিন্ন ক্রাইমে জড়িত ছিল তারা আমাদেরকে অফার দিয়েছে না? তো একজন স্টুডেন্ট হিসেবে আমি চাইলে তখন অনেক টাকা ইনকাম করতে পারতাম। আমি না করলেও আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশের অনেকেই মোটামুটি কোটি টাকার মালিক হয়ে গেছেন আর কি। তো আমরা করি না কেন? করি না হচ্ছে আমরা দুইটা কারণ। একটা হচ্ছে আমরা মনে করি মানুষের হক মেরে খাওয়া যাবে না, দ্বিতীয়ত হচ্ছে আখেরাতে আমাদের জবাবদিহি করতে হবে। তো এই অনুভূতি যাদের মধ্যে আছে তাদের পক্ষেই তো দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠন করা সম্ভব। এখন সেটা হচ্ছে জামাতের মধ্যে ধরেন যে ইনকম্পিটেন্সির ব্যাপারগুলো আছে, ধরেন একজন ব্যক্তি রাজনৈতিক হয়ে ওঠা, যেটাকে আমরা বলি গণমানুষের নেতা হয়ে ওঠার যে বিষয়গুলো বলি, টুকটাক গ্যাপ আছে। এই গ্যাপ সব রাজনৈতিক দলের মধ্যে আছে। এখন এই গ্যাপগুলোকে সংশোধন করতে হলে অথবা পূরণ করতে হলে আমাদেরকে সামনে আগে আসতে হবে। আমাদের পূর্ববর্তী যারা দায়িত্বশীল ছিলেন, শহীদ আমিরে জামাত ছিলেন, যারা শহীদ হয়েছেন, তারা জীবনের মানে শেষ মুহূর্ত পর্যন্ত এই মানে কোয়ালিফাইড, কম্পিটেন্ট এবং হচ্ছে অনেস্ট মানুষ তৈরি করার কাজে বিনিয়োগ করেছে। সো তাদের এই বিনিয়োগের ফসল হচ্ছে আমরা যে এখন এই কথা বলতে পারছি, এই যে আমরা অনেস্টির কথা বলি, এই জিনিসগুলো কিন্তু তাদের মুখ থেকেই শোনা। সুতরাং যে জায়গায় আমাদের ঘাটতি আছে, আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে, সেই অভিজ্ঞতাটা আমাদের মুরব্বীদের কাছ থেকে পূরণ করতে হবে। আবার আমাদের মুরব্বীদের হয়তো যে টুকটাক ঘাটতি আছে সেটা আমাদেরকে সেখানে পূরণ করতে হবে। অর্থাৎ সাইড বাই সাইড হেঁটে এটা পূরণ করতে হবে আমাদের। তো এটা পূরণ করতে পারলে ইনশাল্লাহ, মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটা স্লোগান দেওয়ার জন্য বলছি না আর কি, যে আগামীর বাংলাদেশ, জুলাইয়ের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সেটা বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে করা সম্ভব, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং জামাত থেকে স্কিপ করার কোনো সুযোগ নেই। মিস্টার সাদিক কায়েমের ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি সিটি কর্পোরেশন নির্বাচন করতে যাচ্ছেন। আপনাদের সহকর্মী ডাকসুতে একসাথে কাজ করছেন, আপনিও ডাকসু সদস্য, উনি ডাকসুর ভিপি। তার আসলে জিনিসটা কতটুকু সত্য? তিনি কি ঢাকা দক্ষিণ সিটিতে মানে ইলেকশন করছেন, এরকম গুঞ্জনটা কি কতটুকু সত্য? কতটুকু সত্যি তো আমি পুরোপুরি বলতে পারবো না, কারণ জামাত এখনো অফিসিয়ালি ঘোষণা করে নাই। তবে যদি হয়ে থাকে, এটা আমি মনে করি জামাত ইসলামীর জায়গা থেকে এটা একটা মানে ব্রেভেস্ট ডিসিশন আমাকে বলতে হবে। কারণ তারা আসলে মানে অনেকেই বলে জামাত স্টুডেন্টদের মূল্যায়ন করে না, তাদের তরুণ প্রজন্মের লিডারদের মূল্যায়ন করে না। এই যে একটা ধরেন ট্যাবু আছে, এটা ভেঙে যাবে। দ্বিতীয়ত হচ্ছে সাদিক কায়েমের মানে আমাদের যে জেনারেশনাল ফাইট, এই ফাইটের জন্য হলো আমাদেরকে সাদিক কায়েমকে এই মুহূর্তেই রাজনীতিতে, গণরাজনীতিতে ইনভলভ করাটা জরুরি। কারণ নাহলে দেখেন আগামী 10 বছর পরে আসলে বাংলাদেশটা লিড করবে আমাদের জেনারেশন, তাদেরকে আমরা জেনজি বলি। হ্যাঁ, আপনি ধরেন এনসিপিতে দেখেন সাদিক কায়েমের বন্ধুরাই এখন লিডার, বিএনপিতে দেখেন ছাত্রদল থেকে এই যে ইমিডিয়েটলি যারা সাবেক হবে 10 বছর পরে, এরাই কিন্তু বাংলাদেশকে লিড করবে। জাইমা রহমান কিন্তু অলরেডি তার বাবার সাথে সাথে রাজনীতি ইনভলভ হয়ে গেছে আমাদের জেনারেশনে। তো
এই যে ইয়াং জেনারেশন যারা আছে, যারা আগামী 10 বছর পরে যাদের বয়স 40-এর মধ্যে হবে, সো জামাতের সাইড থেকে সাদিক কায়েম ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিগার্স। তাকে যদি মনোনয়ন দেয়, এটা মনে করি ব্রেভেস্ট ডিসিশন, বেস্ট ডিসিশন, এবং আমাদের জায়গা থেকে কাজ করার সুযোগ থাকলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সাদিক কায়েম ভাইকে মেয়র হিসেবে জিতিয়ে আনার ক্ষেত্রে। সো আই হোপ নিউজটা ওই সত্য তো হোক, চট্টগ্রামের ছেলে, আই হোপ নিউজটা চট্টগ্রাম সত্য সিটি হোক। কর্পোরেশনের নয়, কিন্তু ঢাকা দক্ষিণ সিটিতে কেন? না, ওনার রাজনৈতিক বিকাশটা ঢাকাতে, এটা আপনাকে আচ্ছা। বুঝতে হবে। চট্টগ্রামের উনি ছেলে, আমিও চট্টগ্রামের ছেলে, কিন্তু আমাদের পলিটিক্যাল আইডেন্টিটিটা তৈরি হয়েছে ঢাকা কেন্দ্রিক। ঢাকার মানুষের সাথে চলাফেরা করেই আমরা রাজনীতি শিখেছি, ঢাকার অলিতে গলিতে আমাদের পদচারণা। তো ফলে ঢাকার রাজনীতিটা আমাদের সাথে মোর সুইটেবল আর কি। মানে বিশেষ করে সাদিক ভাইয়ের কথা যদি বলেন, মোটামুটি পুরো বাংলাদেশ উনি পরিচিত। ঢাকার যে কোর প্রবলেমসগুলো রয়েছে, যেহেতু উনি এই পরিবেশের মধ্যেই ছিলেন, এগুলো ভালো অ্যাড্রেস করতে পারবেন। তো আই হোপ যে নিউজটা সত্য হোক, অ্যান্ড আই হোপ আমাদের কাজ করার সুযোগ হোক, এবং কাজ করার সুযোগ হলে তো আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো। আওয়ামী লীগের আমলে সবচেয়ে ভয়ানক যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে একটা জলজন্ত মানুষকে গুম করে দেওয়া। তো জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারিম সরকার যেটা করেছে, গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, সেরকম একটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে বর্তমান সরকার, বিএনপি সরকার সেটাকে বাতিল করছে। সেটাকে আপনারা কিভাবে দেখেন? ওখানে একটা পাশে একটা নোট রাখা আছে, দেখবেন যে বিএনপি আসলে কেন সেটা বাতিল চাই, তার একটা ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যা খুব সুন্দর করে লেখা আছে যে রাষ্ট্রের সংবেদনশীল বাহিনী সেটার সাথে জড়িত থাকে বলেই সেটাকে বাদ দিতে হবে। মানে খুবই ইন্টারেস্টিং জিনিসটা। গুম করে কারা? ডিজিএফআই করে, বাংলাদেশের এনএসআই করে, এসবি করে। এখন এটার সাথে তো তাদের সম্পর্ক থাকবেই। এখন বিএনপির কথাবার্তা শুনে আপনার মনে হবে তাহলে যেহেতু তারা জড়িত থাকে, সুতরাং এটাকে বাতিল করতে হবে। বাতিল করা মানে আমি তাদের সামনে একটা গেট ওপেন করে দিলাম যে তোমরা চাইলে এটা করতে পারো। তার মানে তো তাদেরকে ছিল, মানে আওয়ামী লীগের যে স্ট্র্যাটেজি, এটার সাথে মানে আওয়ামী লীগের যে পলিসি অথবা বললাম মানে কাঠামো যেটা, এটার সাথে এটা কোনো পরিবর্তন নাই। আওয়ামী লীগ কি করছে? তাদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছে, হ্যাঁ, যে যেই এই বিষয়গুলোর সাথে কন্ট্রাডিক্ট করবে তাদেরকে তাহলে তোমরা গুম করতে পারো। এবং তাদেরকে অ্যাকাউন্টেবল করার মতো রাষ্ট্রের কোনো ধরনের প্রতিষ্ঠানই ছিল না। সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, কেউ প্রশ্নই তুলতে পারতো না। আপনি তো আসলে ঘুরে ফিরে সে একই জায়গায় আবার আসতে যাচ্ছেন। আপনি তাদেরকে অ্যাকাউন্টেবল করার সুযোগটা বন্ধ করে দিতে চাচ্ছেন। আপনার যখন স্বাধীন মানবাধিকার কমিশন থাকে, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশটা যখন জারি থাকে, তখন তো চাইলেই আপনার এই এজেন্সিগুলো, আপনার এই বাহিনীগুলো যে কাউকে তুলে নিয়ে আসতে পারে না। তুলে নিয়ে আসতে না পারলে আপনি তাকে অ্যাকাউন্টেবলও করতে পারেন। আপনি যখন এটা বন্ধ করে দেন, ঠিকই আপনি তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখেন, তারা তাদের মতো কাজ করুক। তো এটা বিএনপি কেন করছে? এটা খুবই ইম্পর্টেন্ট। করতেছে তার কারণটা হচ্ছে বিএনপির আসলে রাষ্ট্রের উপর কোনো নিয়ন্ত্রণ নাই এখন। আচ্ছা, এখন ধরেন রাষ্ট্রের একটা অংশ চলতেছে সেনাবাহিনীর প্রত্যক্ষ ক্ষমতায়, একটা অংশ চলতেছে ডিজিএফআই এর প্রত্যক্ষ ক্ষমতায়, একটা অংশ চলতেছে ভারতের প্রত্যক্ষ নির্দেশে। ফলে দেখবেন যে এদেরকে অ্যাকাউন্টেবল করার মতো সক্ষমতা বিএনপিরও নাই। বিএনপি রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ না থাকার কারণে কোনো এভিডেন্স আছে? মানে এগুলোর তো কোনো এভিডেন্স হয় না। যখন হাসিনা ইন্ডিয়ার দালাল ছিল, আপনার কাছে কোনো এভিডেন্স আছে? হাসিনা ইন্ডিয়ার সাথে চুক্তি করছে, এগুলো কোনো এভিডেন্স আছে? ব্যাপারটা হচ্ছে আপনি যদি একটা রাজনীতি দীর্ঘদিন ধরে ফলো করেন, আপনি এটা বুঝতে পারেন আপনি ডিজিএফআই কে অ্যাকাউন্টেবল করতে পারবেন না। দ্যাট মিনস ডিজিএফআই এর উপর আপনার নিয়ন্ত্রণ নাই। ডিজিএফআই আপনাকে নিয়ন্ত্রণ করতেছে, সেনাবাহিনী আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। তো সেনাবাহিনীর নিয়ন্ত্রণটা কোথায়? আমরা জানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ অন্য একটা জায়গায়। তো এই যে নানান জায়গা থেকে বিএনপি নিয়ন্ত্রিত হচ্ছে, এই নিয়ন্ত্রণের ফলে তারা তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। ফলে তারা যেটা বলে সেটা যদি বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বাইরেও হয়, তাদেরকে সেটা বাধ্য হয়ে করতে হচ্ছে। বলে স্বাধীন মানবাধিকার অধ্যাদেশ তারা বাতিল করবে। কেন বাতিল করবে? কোনো এক্সপ্লেনেশন নাই। ওইটা থাকলেই তো আপনি জিনিসগুলোর অ্যাকাউন্টেবল করতে পারেন। কেন করতে পারছেন না? আপনাকে অন্য জায়গা থেকে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে। যাদের সাথে সমঝোতা করে বিএনপি ক্ষমতায় এসেছে, যাদেরকে ম্যানেজ করে আসছে, তাদের কথা রাখতে হচ্ছে। যেমন ধরেন এখন যে আমলাতন্ত্র যেটা আছে, এই আমলাতন্ত্রের মধ্যে বিএনপি কোনো নিয়ন্ত্রণ নাই, বরং আমলারা যেটা বলে সেটা মানতে বিএনপি বাধ্য। ফলে দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব বেশি উন্নতি হয় নাই। দেখবেন যে একদিকে আপনার হচ্ছে এই যে সড়ক পরিবহন মন্ত্রী বক্তব্য দিচ্ছে, আর একদিকে সীমাহীন দুর্নীতি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এগুলা নিয়ে সে সংশ্লিষ্ট ব্যক্তিকে অ্যাকাউন্টেবল পর্যন্ত করতে পারছে না, বলতে পারছে না এটা তোমার দায়িত্বে ছিল, কেন হলো? পারছে না কেন? কারণ তার কাছে ক্ষমতা বর্গা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে। তো এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ক্রাইসিস, যে বাংলাদেশের 18 কোটি মানুষটাই একটা, আর ভেতরে যে ডিপ স্টেট আছে সে চায় আরেকটা, ইন্ডিয়া চায় আরেকটা। বিএনপি তো আসলে মানুষকে ম্যানেজ করে নির্বাচিত হয় নাই, মানুষের ভোটে সে নির্বাচিত হয় নাই। সে একটা ইঞ্জিনিয়ারিং করছে, এবং ইঞ্জিনিয়ারিংয়ে যারা তাকে হেল্প করছে তাদের কাছে তার ক্ষমতা
মানে বন্দী, ফলে বিএনপিকে তাদের কথা মতো রাষ্ট্র চালাতে হচ্ছে। তো এখন এটা সমাধান হচ্ছে মানুষ, মানে বাংলাদেশের যে মানুষ আছে, মানুষ চাইলে বিএনপিকে চাপ প্রয়োগটা করতে পারে, এবং সে চাপ প্রয়োগ করা ছাড়া বিএনপিটা করবে না। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, সেটা তারা অবশ্যই করতে চায়, তারা সংবিধান সংস্কার করতে চায়, তারা বলে হচ্ছে সংশোধন করতে চায়। কিন্তু আপনারা বলছেন যে জুলাই বিরোধী বিএনপি অবস্থান নিচ্ছে এবং তারা সংবিধান সংস্কার করবে না। দুই পক্ষ থেকে দুই ধরনের মানে সিদ্ধান্ত কিংবা আলাপ আলোচনা আসতেছে। আমরা তো আসলে মানে বুঝতেছি না আসলে কারা জিনিসটা চাইছে কিংবা চাইছে না। আপনি কি মনে করেন? এটা খুব সহজে আপনি বুঝতে পারবেন যদি দেখেন যে গণভোট বিষয়ে তাদের অবস্থান কি। গণভোট বিষয়ে তারা তো মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি বলছে যে গণভোটে আপনারা হার পক্ষে ভোট দিবেন। হ্যাঁ, এটা বলেছে, এবং তার কথা মানুষ শুনেছেও। 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে। তো এই গণভোটে মানে হায়ের পক্ষে কেন ভোট দিতে বলেছেন? যে গণভোটের মাধ্যমে যে জিনিসগুলো অবলাইজড হয়ে যায় সেই জিনিসগুলো যেন তারা বাস্তবায়ন করে। তারা প্রথমে শুরুতেই যেটা করেছে, তারা শপথ নিয়েছে শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে। সংবিধান মানে সংস্কার পরিষদের শপথ তারা নেন নাই। তার কারণটা কি? কারণটা হচ্ছে এগুলো নাকি সংবিধানে নাই। কিন্তু যে গণভোট যে জিনিসটার উপর ভিত্তি করে হয়েছিল, যে আদেশের উপর ভিত্তি করে, সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে সংসদ সদস্য হিসেবেও শপথ নেবেন, একই সাথে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। তাহলে যদি তার একটা অংশ ভ্যালিড হয়, হ্যাঁ, তাহলে আরেকটা অংশ কিভাবে ইনভ্যালিড হয়? যদি একটা অংশ ইনভ্যালিড হয় তাহলে আদেশের একটা অংশ কিভাবে ভ্যালিড হয়? কোরআনে একটা খুব চমৎকার আয়াত আছে যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এটা ছিল ওই যে সেই সময়ের যারা ইহুদি ছিল অথবা নাসরা ছিল, মানে এক কথায় আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা ছিল, ইহুদিরা সম্ভবত, আমি যদি ভুল না করি, তাদের খাসলত ছিল এটা। তারা কিতাবের কিছু অংশ মানে যেটা তাদের পক্ষে যায়, আর কিছু অংশ মানে না যেটা তাদের বিপক্ষে যায়। তো এটাকে বলে উলাইকা হুমুল মুনাফিকুনা হাক্কা। এটাই হচ্ছে, ওরাই হচ্ছে প্রকৃত মুনাফিক। তারা তো নানান জনকে মুনাফিক বলে আর কি, নানান জনকে টিকেট বিক্রেতা বলে। তো এটাই হচ্ছে প্রকৃত মুনাফিক, যে যারা বলে যে একটা আদেশের একটা অংশ ভুল, একটা অংশ সঠিক। তো এটা কেন বলছে আমি আগে এক্সপ্লেন করেছি। বলছে কারণটা হচ্ছে তার উপর এই বার্ডেনটা আছে, কেউ পেছন থেকে তাকে আদেশটা দিচ্ছে। ওইটা আপনি যে আয়াতটা বলেছেন ওটা কোরআনের জন্য খাস, আর এটা তো বাংলাদেশের মানুষ, সংবিধান তো মানব রচিত, মানুষের দ্বারা তৈরি। নিশ্চয়ই ওই আয়াত তো এখানে আর এটার জন্য খুসুস না। আমি ওটা বলছি না, আমি আয়াতটা সরাসরি বিএনপির উপর অ্যাপ্লাই করছি না। ব্যাপারটা হচ্ছে খাসলতের মধ্যে মিলাতে, ওই সময়ের যে খাসলতটা ছিল, হ্যাঁ, তারা তাদের পক্ষে যেটা যেত সেটা মানতো আর বাকিটা মানতো না। এখানেও সেম জিনিসপত্র। এরপরে দেখেন তারা মানুষকে কত ভুল বোঝাচ্ছে। তারা বলছে 133টা অধ্যাদেশের মধ্যে তো আমরা অনেকগুলো মেনেছি, প্রায় 100-র কাছাকাছি মেনেছি। 11-12টা আদেশ অধ্যাদেশ যেগুলো বাংলাদেশের বর্তমান রাষ্ট্রীয় কাঠামোর স্বার্থে যেগুলো উপযোগী না সেগুলো আমরা বাদ দিচ্ছি। কিন্তু দেখবেন ওই 100টা অধ্যাদেশের কোনো ভ্যালুই নাই। মৌলিক যে 11টা অধ্যাদেশ যেগুলো বাংলাদেশের মানে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য দরকার, ওই জিনিসগুলোকেই তারা বাদ দিয়ে দিচ্ছে। তো আপনি রাখলেনটা কি? ধরেন একজন মানুষের জানটা আপনি কপস করে নিয়ে নিলেন, এরপরে বললেন যে আমি তার তো কোনোভাবে আঘাত করে নাই। তো একটা মানুষকে মানুষ বলে তার ভিতরে জানটা থাকলে, অথবা তার ভিতরে যে মস্তিষ্ক সেটা ঠিক থাকলে, আপনি মস্তিষ্কটাই ধ্বংস করে দিচ্ছেন। পুরাদস্তুর পাগল একটা মানুষকে আপনি বলছেন আমি তো তাকে কিছুই করে নাই। সো এখন বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটাকে যদি একটা মানুষ হিসেবে কল্পনা করেন, এটার মূল ভিত্তি ছিল, মানে যেটাকে জান কিংবা মস্তিষ্ক বলি, সেটা ছিল 11টা অধ্যাদেশ এবং এগুলার অ্যাপ্লিকেবিলিটি। এগুলাকে সরিয়ে রেখে যখন বাকি জিনিসগুলো ঠিক রাখেন, তার মানে হচ্ছে হাসিনার তৈরি করা যে মূর্তিটা ছিল ওই মূর্তিটাকে আপনি অক্ষুণ্ণ রাখতে চাচ্ছেন। তো হাসিনা আপনার মধ্যে কোনো পার্থক্য নয়। আপনি ঘোষণা দিয়ে দেন যে আমরা হাসিনার সব কিছুর পক্ষে কিন্তু হাসিনার বিপক্ষে, এটা ঘোষণা দিয়ে দেন। তো এখন একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন হাসিনাকে যে শক্তি নিয়ন্ত্রণ করতো সেই শক্তি এখন বিএনপির উপর ভর করছে, সেই শক্তি এখন বিএনপিকে নিয়ন্ত্রণ করছে। ফলে বিএনপি চাইলে অনেক কিছু করতে পারছে না। তো বিএনপিকে এমনভাবে চাপ প্রয়োগ করতে হবে যেই চাপটা ওই শক্তির চাপের চেয়ে বেশি হবে, তাহলে বিএনপি মানতে বাধ্য হবে। তার গদি না নড়া পর্যন্ত সে ক্ষমতা তাদের কাছে বর্গা দিচ্ছে। শক্তি হাসিনার উপর ভর করেছিল সেই শক্তি যদি বিএনপির উপরও ভর করতে পারে, তাইলে ভবিষ্যতে জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাদের উপর যে ভর করবে না, তার নিশ্চয়তা কোত্থেকে পেতে পারে? ওই তো এই নিশ্চয়তা আমাদেরকে, জনগণকে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে হবে। জনগণ যদি তাদের
চিন্তা যদি সঠিক থাকে, রাষ্ট্র সম্পর্কে তাদের যে অ্যাসপিরেশন এটা যদি সঠিক থাকে, তাহলে পেছন থেকে কেউ কলকাঠি নাড়বে, আপনি ওই আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন, এটা আর পারবেন না। এটার সবচেয়ে বড় ব্লাড টেস্ট এবং অ্যাসিড টেস্ট আমাদেরকে এখন দিতে হবে, যে এখন বিএনপি অন্য একটা শক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। এখন যদি মানুষ সোজা করতে না পারে বিএনপিকে, এখন যদি মানুষ তাদের দাবিগুলো বিএনপির কাছ থেকে আদায় করে নিতে পারে, সামনের যে কোনো সরকারের কাছে এটা একটা বোল্ড মেসেজ যে মানে হ্যানত্যান করে আর রাষ্ট্র চালানো যাবে না। এবং বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে, তারা হয়তো কিছুদিন সময় নিচ্ছে, যে বিএনপিকে সময় দিচ্ছে যে রাষ্ট্রটা একটু স্টেবল হোক, বৈশ্বিক অনেকগুলো সংকট চলছে, সংকটগুলো একটু মোকাবেলা করে ঠিক হোক। তারপরও যদি বিএনপি না করে, তাহলে গণপ্রতিরোধ ছাড়া মানুষের কাছে, আমাদের কাছে আর কোনো ওয়ে থাকবে না। বাংলাদেশে কি বারবার জুলাই হতে থাকবে? আপনার কাছে কি মনে হয় মানুষ কি বিরক্ত হচ্ছে না, মানুষ কি ক্লান্ত হচ্ছে না? কেন কেন বারবার মানুষ রাস্তায় না, নামে? মানুষ ক্লান্ত, এটা সঠিক। কারণ জুলাইয়ের মতো গণ অভ্যুত্থান বাংলাদেশে কখনো হয় নাই। 90-এর মানে গণ অভ্যুত্থান আসলে জুলাইয়ের মতো একটা ম্যাস লেভেলে ছিল না। ধরেন এটার কাছাকাছি, মানে এটার চেয়ে যদি আরেকটু কাছাকাছি চিন্তা করি, তাহলে মহান মুক্তিযুদ্ধ আর হচ্ছে 24 দুইটাই প্রায় একই সিলসিলা। মুক্তিযুদ্ধে যেভাবে সকল মানুষজন সাড়া দিয়েছিল, জুলাইও সকল শ্রেণী পেশার মানুষ সাড়া দিয়েছে। ফলে মানুষ আসলেই ক্লান্ত, তারা একটা স্টেবিলিটি চায়, তারা একটু শান্তি চায়। ব্যাপার যেটা হচ্ছে, তাদের যে শান্তির কারণগুলো রয়েছে, তাদের যে রাষ্ট্রের স্থিতিশীলতার যে মৌলিক বিষয়গুলো, এগুলো যদি আবার ভালনারেবল হয়ে যায়, ভোলাটাইল হয়ে যায়, তখন মানুষের কাছে আর করার কিছু থাকবে না। আসলে মানুষ কিন্তু মানে পারতে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই, তাদের যখন দেয়ালে পিঠ থেকে গেছিল তখন কিন্তু অংশগ্রহণ করেছে। তো বিএনপি মানুষদেরকে ঠেলাঠেলির মধ্যে আছে, প্রতিনিয়ত মানুষের সাথে তারা প্রতারণা করার চেষ্টা করছে। মানুষ ঠেকতে ঠেকতে যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন ওই বিরক্তি থেকে, ওই এনোয়া থেকে মানুষ আবার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করবে। এবং শোনেন, একটা রাষ্ট্র মানে একটা সরকারকে ফালাইতে গণঅভ্যুত্থানের দরকার নেই। হাসিনা ছিল বাংলাদেশে 17 বছরে, সে আস্তে আস্তে জিনিসগুলো গুছাইছে। বিএনপি এখনো 17 মাসও হয় নাই, মানে 17 সপ্তাহও হয় নাই। তো এই অবস্থায় আসলে মানুষের সাথে কনফ্রন্টেশনে যাওয়া বিএনপির পক্ষে বাংলাদেশের রাষ্ট্রের জন্য কখনো শুভনীয় হবে না। আমরা চাই বিএনপি, তারা যেভাবেই হোক ক্ষমতায় আসছে, তারা রাষ্ট্রটা পরিচালনা করুক। আমাদের সবার দায়িত্ব হচ্ছে আমাদের রাষ্ট্র হিসেবে সবার সহযোগিতা করা সে জায়গায়। কিন্তু যখন জনগণের বিপক্ষে সরকার চলে যায়, যখন জনগণের চেয়ে সরকার বেশি প্রভাবশালী হয়ে যাওয়ার চেষ্টা করে, তখন জনগণ তার পাওয়ারটা ক্লেম করা শুরু করে। পৃথিবীর ইতিহাসে যতগুলো মুভমেন্ট হয়েছে, সবগুলোর মূল কথা হচ্ছে মানুষের এজেন্সিটাকে যখন আপনি নাই করে দেন। যেমন সে তার একটা উইল আছে, সে চাইলে বিএনপি করবে, চাইলে জামাত করবে, এই উইলটাকে যখন আপনি তার কাছ থেকে কেড়ে নেন, তখন সে আসলে তার যে অস্তিত্ব, সেই অস্তিত্বটা সে আর কল্পনা করতে পারে না। এই আইডেন্টিটি ক্রাইসিস থেকে কিন্তু মানুষ তার অস্তিত্বটা ক্লেম করা শুরু করে। তো যখন এই ক্লেম করা শুরু করে, তখন মানে সে মনে করে যে এই রাষ্ট্রই তার অস্তিত্ব। মানুষ এবং রাষ্ট্র তখন synonymous আমি হয়ে যায়। আপনাকে যে প্রশ্নটা করতে চাই, যে আপনি ইসলামী ছাত্র শিবির করেছেন এবং এখনো করেন, আপনি এটাও বলেছেন যে আপনি জামাতের রুকন হবেন, জামাত করবেন ইনশাআল্লাহ। জামাতের বর্তমান যে এমপি জনাব মাওলানা আমির হামজা, উনি তার সহকর্মী সংসদের অন্য আরেক কলিগকে যে মানে একটা বিশ্রী ভাষায় বিশেষায়িত করেছে, যে তাদের ভুঁড়ি অনেক বড়, আবার নারীদেরকে নিয়ে কথা বলেছে। তো একের পর এক আমির হামজা যে মানুষকে তাচ্ছিল্য করে কথা বলছে, জামাত কি এর বিরুদ্ধে কোনো ডিসিশন নেয় না? কিংবা আপনার ব্যক্তিগত তরফ থেকে আপনি কি বলবেন আমির হামজাকে নিয়ে? কি ডিসিশন নেওয়া উচিত জামাতের? না, আপনি বলেন যে আমির এখানে হামজাকে আসলে কিভাবে থামানো উচিত, দুইটা কিংবা বিষয়। আপনার তরফ থেকে কি বলবেন? এক নাম্বার, আমির হামজা যে শব্দ চয়নগুলো করেছেন, এগুলোকে ডিফেন্ড করা সম্ভব না, কোনো রুচিবান মানুষের পক্ষে ডিফেন্ড করা সম্ভব না। এটা মানে ভয়াবহ লেভেলের কি বলা যায় ব্লান্ডার। এটা করেছেন কেন? কারণ উনি আসলে এই জিনিসগুলোকে ভেবে চিন্তা করেন না। উনি মনে করেন মানুষ হাসলো এটাই তো ওনার প্রাপ্তি। তো একজন সংসদ সদস্য হিসেবে এ ধরনের আচরণ খুবই অযাচিত এবং তাকে থামানো উচিত। তাকে বারবার মানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং সংশোধন সে আস্তে আস্তে হচ্ছে। তার অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আগে প্রত্যেকটা কথা এসে এগুলো বলতো, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। জামাত যেটা করেছে, জামাত তাকে ডেকে তার ওয়াজ মাহফিল অনেক কমাই দিছে, যেখানে সে মূলত এই মন্তব্যগুলো করে। তো তিনি নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন। তো একজন মানুষের ভুল থাকতেই পারে এবং এটার জন্য আমরা সমালোচনাও করি, একদম কি বলা যায় ব্লাইন্ডলি সমালোচনা করছি আমরা। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মানে আমির হামজা কোনো কিছু বলার সাথে সাথে মানে আমরা তো এটার প্রতিবাদ করি, কিন্তু এর বাইরেও ওনাকে নানানভাবে জড়িয়ে ওনার বিরুদ্ধে যে নোংরামিগুলো করা হয়, যে মিডিয়া ট্রায়ালটা করা হয়,
এটার প্রতিবাদও আমাদের করতে হবে। তার কারণটা হচ্ছে আপনি যখন তাকে ওই যে অপরাধ সে করছে এটার বাইরে গিয়েও তার পুরো লাইফটাকে আপনি হেল করে দেন, তাকে যখন মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলে দেন, তখন এটা একটা ভয়াবহ কালচার তৈরি করে। আজকে আপনার আমির হামজারও করতেছে, কালকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে করবে, কালকে ওকে নিয়ে করবে। মানুষের জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে এবং সংসদ সদস্য হিসেবে ভুল ত্রুটিটা আরো বেশি করে দেখা যায়। একই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে আছে। আপনারা বিএনপি পন্থী বুদ্ধিজীবী জনাব রেজাউল করিম রনি, হ্যাঁ হ্যাঁ, তাকে আপনারা ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেন কিংবা হচ্ছে তার বডি শেমিং করেন, এই ধরনের আপনাদের কর্মী নিয়েও কিন্তু অভিযোগ আছে। না অভিযোগ, এবং তার লাইফটাও তো হেল্প করে দিচ্ছেন বলে অভিযোগ আছে। তো কি বলবেন আপনি? না না না, লাইফটা হেল্প করে মানে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা মানুষ যারা রাজনীতির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, ইভেন আপনিও ধরেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যাদের প্রেজেন্স আছে সবাইকে নিয়ে নোংরামিগুলো হয়। ধরেন আমাকে নিয়ে হয়, বিএনপির লোকরা আমাকে নিয়ে করে, আবার আমাদের কিছু এলাকার লোকজন যাদের একটু জজবা বেশি, যারা একটু মানে বাইরের কথা নিতে পারে না, তারাও লোকজনকে এগুলো করে। এটা একটা সিম্পল জিনিস। ব্যাপারটা হচ্ছে যখন রাষ্ট্রীয় গণমাধ্যম কিংবা বাংলাদেশের মেইন স্ট্রিম গণমাধ্যম একজন ব্যক্তিকে টার্গেট করে মিডিয়া ট্রায়াল করে, তখন এই জিনিসটা ভয়াবহ। আপনাকে নিউট্রাল জায়গায় থাকতে হবে। আমির হামজা যেটা করেছেন ভুল করেছেন, তার বিরুদ্ধে যদি আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার থাকে, ধরেন কেউ যদি মামলা করে, একজন মামলা করেছে মনে হয়, মানহানির মামলা করেছে সম্ভবত একজন মন্ত্রী, দিস ইজ গুড, দিস ইজ এ গুড অ্যাপ্রোচ। তার বিরুদ্ধে যদি কোনো সাংবিধানিকভাবে কিংবা আইনগত জায়গায় কোনো ব্যবস্থা নেওয়ার থাকে আপনি নিবেন, এই ফ্রিডম তার আছে। এবং আমির হামজারও ফ্রিডম আছে তার কি বলা যায় তাকে ডিফেন্ড করার, যে আমি এটা বলেছি, এটা এইভাবে বলি না এইভাবে বলেছি, তার কথাটাকেও আপনাকে শুনতে হবে। কিন্তু এই সব কিছুর বাইরে গিয়ে একপাক্ষিকভাবে একটা মানুষকে আপনি ধ্বংস করে দিবেন, একটা মানুষের বিরুদ্ধে অব্যাহত নোংরামি করবেন, এটা বাংলাদেশের কালচারকে ধ্বংস করছে এবং এটার ইম্প্যাক্ট অন্যগুলোর উপরে পড়তেছে। এটার ইম্প্যাক্ট বিএনপির উপর পড়তেছে, এটার ইম্প্যাক্ট অন্যান্য যারা আছে তাদের উপর পড়তেছে। সব মানুষ তার একই ক্লাসের না, সব মানুষ তার ধরেন ঢাকায় মধ্যবিত্ত সমাজে বড় হয় নাই। সুতরাং এক একজনের পারসেপশন থেকে এক এক জিনিসকে ছোট মনে হয়, কিন্তু এটা আসলে অনেক বড় ঘটনা। এটা পরবর্তীতে উনি বুঝতে পারেন, শুধরানোর চেষ্টা করেন। দেখবেন যে ধরেন আজকেও সংসদে মানে গত কয়েকদিন আগেও একজন সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন, মানে আগামাথা নাই বক্তব্যের, হ্যাঁ, খুবই হাস্যরসাত্মকভাবে বক্তব্য দিয়েছেন, কোনো যুক্তি নেই, তর্ক নাই, মানে তাকে নিয়ে আপনি সমালোচনা করেন নাই, কিন্তু তাকে নিয়ে বলেন না যে সংসদে এই ধরনের বক্তব্য খুবই বেমানান। কেন করেন নাই জানেন? কারণ হচ্ছে মানে এগুলা ওই দাড়ি দেখলে না মানুষের এখনো ওই যে কাঠামোগত ইসলামোফোবিয়াটা কাজ করে, যে হুজুর বলছে মানে তারা ধরতে হবে। আর ওই তো সুশীল মানুষ, ও বলতেই পারে, এটা হচ্ছে স্বাভাবিক ইস্যু। তো এই জিনিসগুলো এখনো আছে। তো সব মানুষের রুচি একরকম হবে নট নেসেসারিলি। বাংলাদেশ একটা প্লুরালিস্টিক সোসাইটিতে, মানে বাংলাদেশের মতো বহুমাত্রিক দেশে থাকতে চাইলে আপনার এগুলাকে দেখবেন যে এক একজনের রুচি এক এক রকম, এক একজনের মানুষের এক এক রকম। তাকে সংশোধনের সুযোগটা দিতে হবে, আইনগত কোনো ব্যবস্থা নেওয়া থাকলে নিতে হবে, কারণ আইনগত ব্যবস্থা নেওয়া ইটসেলফ একটা সংশোধনের প্রসেস আমি মনে করি। তো এটার বাইরে গিয়ে অন্য যেগুলো করা হয় সেগুলোর বিরুদ্ধে আমি সবসময় থাকি। আমি ইভেন ফেসবুকে পোস্টও দিয়েছি যে আমির হামজা যেটা করে সেটার জন্য শক্ত ভাষায় প্রতিবাদ করেন, সেটার জন্য আপনি আইনগত ব্যবস্থা নেন, বাট এটার বাইরে গিয়েও আপনার ভেতরে থাকা কাঠামোগত সুশীল প্রবৃত্তিকে ব্যবহার করে তাকে যে আপনি ধ্বংস করে ফেলতে চান, তার মানে একদম তাকে নোংরামি করতে করতে তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালাতে চালাতে তাকে ধ্বংস করে দিতে চান, এটা বাংলাদেশের সুশীলদের একটা প্রবণতা। এই কথিত সোকল সুশীলতার বিরুদ্ধে আমাদের থাকতে হবে, নাহলে আমরা ইনসাফ করতে পারবো না। ইনসাফের দাবি হচ্ছে ভুলকে ভুল বলা এবং তার উপর অতিরঞ্জিত কিছু হলে সেটাকেও প্রোটেক্ট করা, দুইটার মাঝামাঝি আমরা। অশেষ ধন্যবাদ রায়হান, আপনি আমাদের সাথে সময় দিয়েছেন। ঢাকা ডায়েরি পডকাস্টের তরফ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। ঢাকা ডায়েরি আরো ভালো করুক সেই প্রত্যাশা করছি।